আমরা 6:30-এ শুরু করতে চেয়েছিলাম, 4 মিনিট দেরি হয়ে গেছে, ক্ষমা চাচ্ছি সবার কাছে। তো এই মাঠে যে কাজ করি মোটামুটি যারা উপস্থিত আছেন অবগত আছেন বলে আশা করছি। তো আমি প্রথমেই অনুষ্ঠানের শুরুতেই কোরআন তিলাওয়াত দিয়ে শুরু করতে যাচ্ছি। যেহেতু এই মাঠের এই অনুষ্ঠানটা প্রথম, একদম প্রথম, এর আগে আমরা এরকম কোনো ছোট অনুষ্ঠান বা বড় অনুষ্ঠান যাই বলি করি নাই। তো স্বাস্থ্য নিয়ে কাজ করি, কথা বলার আগে আমি কোরআন তিলাওয়াত করব। কোরআন তিলাওয়াতের জন্য আহ্বান করছি মিসবাউল হক, চলে আসো বাবা, জোরে আসে। ও আমার বড় ছেলে, ও হাই স্কুলে পড়তো, ওখান থেকে ওকে পাঠিয়ে দিয়েছি আরবি শিক্ষার জন্য, এই আর কি। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. السلام عليكم. আলহামদুলিল্লাহ, দিনের শুরুতেই আল্লাহর প্রশংসা করে আমরা তো অবশ্যই নামাজ পড়ে সবাই এসেছি। তো আমাদের অনুষ্ঠানের শুরুতেই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই আমরা এখানে আসতে পেরেছি। তারপর যাকে আমরা অনুসরণ করি পৃথিবীতে আমাদের সম্পূর্ণ জীবনটা পরিচালিত করব, এই সর্বকালের মহামানব আপনারা সবাই জানেন, যার বলার অপেক্ষা রাখে না, তার উপরে আমরা দরুদ পাঠ করে নিই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আচ্ছা, আমি এখানে যে হেডলাইনটা দিয়েছি, কিভাবে আমরা অসুস্থ হই এবং কিভাবে সুস্থ হব এবং কিভাবে আজীবন সুস্থ থাকব ঔষধ ছাড়াই। ঔষধ খেয়ে যদি সুস্থ থাকি তো এইটা সুস্থ না। যে ওষুধ না খেয়ে জীবনযাপন করে সুন্দরভাবে সেই সুস্থ। তো এই পর্যায়ে এই মাঠে এক্সারসাইজের সাথে স্যারের লাইফস্টাইল, মানে আমরা ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে বিশেষ করে ফলো করার চেষ্টা করি। তো স্যারের লাইফস্টাইল যতটুকু ফলো করতে পেরেছি আমরা, ততটুকুতে কে কি উপকার পেয়েছেন শর্ট টাইমে, আমি বলেছি 1 মিনিটের মাধ্যমে 1 মিনিটের মধ্যে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন। প্রথমেই আমি আহ্বান করছি আমার গুরুজন, আমার শ্রদ্ধেয় চাচা ইসমাইল চাচাকে। তারপরে আপনারা রেডি থাকবেন। ইসমাইল চাচা আসেন খুব দ্রুত, শাহিন ভাই, আব্দুল গাফফার ভাই, মহিউদ্দিন ভাই, সবাই রেডি থাকবেন। 1 মিনিটের মধ্যে আপনার কি কি সমস্যা ছিল, কি হয়েছে। আরেকজন চলে আসেন, এখানে আসেন, যাদেরকে না আমি আসেন না সবাই। ওয়ালাইকুম আসসালাম। আমি এক বছর নামাজ পড়তে পারিনি, নিচে বসতে পারিনি, পায়খানা বসতে পারিনি। আল্লাহ আমাকে এখানে এনে অনেক সুস্থ করেছে। আমি বহুত টাকা খরচ করেছি, 1050 টাকা খরচ করেছি। আমার এখন সুস্থ। আমি 4 মাস ধরে কোনো ওষুধ খাইনি। বুঝতে পারছেন, চাচা 4 মাস থেকে আর কোনো ওষুধ খাচ্ছে না, এখন চাচা সুস্থ আছে আলহামদুলিল্লাহ। চাচাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন, ঝলমলিয়া পুঠিয়া, রাজশাহী। আসেন না শাহিন ভাই, বসে আছেন কেন? আপনারা সবাই আসেন যারা উপকৃত হয়েছেন। আমি ডায়াবেটিস এবং হাই প্রেশার দুইটাই ভুগতাম। ডায়াবেটিসের ওষুধ খাইতাম নিয়মিত, হাই প্রেশারের ওষুধ খাইতাম। আরেকটা সমস্যা ছিল, আমার ফ্রোজেন ব্যথা ছিল। আমি রাজশাহীতে
বিভিন্ন টেস্ট করে অনেক টাকা ব্যয় করছি। আমি মাঠে ব্যায়াম করার পর আলহামদুলিল্লাহ সুস্থ আছি। এখন আমার কোনো ওষুধ খাওয়া লাগে না। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। ধন্যবাদ মহিউদ্দিন ভাই, ওভার দিয়ে দেন। শাহিন ভাই, শাহিন ভাইয়ের অনেক সমস্যা ছিল, একটা ভিডিও আছে শাহিন ভাইয়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মোহাম্মদ শাহিন মীর, জলমলিয়া। আমি হলো আমার মাজার সমস্যা, মূলত মাজার সমস্যা ছিল। তো আমি ইন্ডিয়ায় গেছিলাম, অনেক টাকা করেছি, ওখানে যায় কোনো রেজাল্ট পাইনি। পরে এখানে এই ভাইয়ের কাছে আসি, এখন ইনশাল্লাহ ওষুধ ছাড়াই সুস্থ আছি। আর পায়েসের সমস্যা ছিল, মেলা টাকা চাইছিল অপারেশনে, ইনশাল্লাহ এখন ভালো, কোনো সমস্যা নাই আল্লাহ। তাহলে ভাইয়ের অনেকগুলো সমস্যা চলে গেছে আলহামদুলিল্লাহ। গাফফার ভাই, মাস্টার ভাই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল গাফফার, সহকারী শিক্ষক, গাওপাড়া সেনবাগ উচ্চ বিদ্যালয়। আমার অনেক সমস্যা ছিল, তার মধ্যে আমি ছিলাম খুব মোটা। আমাকে সবাই মোটা স্যার বলেই ডাকে, বুঝলেন, আমার টাইটেলই। তারপর আমার ছিল ডায়াবেটিস, ছিল হলো টিউমার। দেখেন এখানে ছিল বড় একটা টিউমার ছিল, এখন একটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, এইরকম আরো অনেক সমস্যা ছিল, গ্যাস ছিল, আমাদের জন্য অনেক ওষুধ খেতে হতো। এখন ইনশাল্লাহ আমি অনেক সুস্থ। এখন এই যে লাইফস্টাইল ফলো করে আমার সম্পূর্ণ সুস্থতা অর্জন করেছি। আলহামদুলিল্লাহ। 1 বছরের মধ্যে আমি কোনো ওষুধ খাই নাই, বুঝলেন। আমি ওষুধ বাদে আমি খুব সুস্থ জীবনযাপন করি। আসসালামু আলাইকুম। আজিজুল, আজিজুলের পুরো ফ্যামিলিটাই অসুস্থ ছিল। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজিজুর রহমান। আমি ভাইয়ের ছোট ভাই, চাচা ভাই আর কি আমরা। তা আমি সর্বপ্রথম বাবু ভাই, জামাই, সর্বপ্রথম ভাইকে আমি ফলো করি। পরবর্তীতে আমি জাহাঙ্গীর কবির স্যারের ভিডিওগুলা বারবার দেখি এবং ভাইয়ের সাথে এক্সারসাইজ করি। সর্বপ্রথম ভাই বলে বিভিন্ন অসুখ সারে প্রসেস ফুড বাদ দিলে আমি আমার ফ্যামিলিতে 1 বছর পর্যন্ত প্রসেস ফুড এখনো ঢোকাই নাই। বাজার থেকে কোনো কিছু প্রসেস ফুড আপনারা সবাই চেনেন, প্রসেস ফুডগুলো বাদ দিচ্ছি, এক্সারসাইজ করে আর আর্লি ঘুমাই। এতে আমার ফ্যামিলিতে আমি অসুস্থ ছিলাম, অনেক অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ ছিল, আমার ছোট মেয়েটারও পেট ব্যথা করতে হয়। প্রসেস ফুড বাদ দেওয়ার কিছু নিয়ম কানুন মানা পড়ে এবং জাহাঙ্গীর কবির স্যারের ভিডিওগুলো বারবার ফলো করে এখন আমার বাড়িতে আর 1 বছর ধরে কোনো ওষুধ লাগে না। ওষুধের বক্স ছিল এরকম যে প্রতিদিন ওষুধ না খেলে আমরা সুস্থ থাকতে পারতাম না। দীর্ঘ 1 বছর ধরে আমার ফ্যামিলিতে আর কোনো ওষুধ লাগে না, শুধুমাত্র জ্বর, সিজনাল ওষুধ ছাড়া কোনো ওষুধ লাগে না। আলহামদুলিল্লাহ আমি এখন খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। হাজুলকে ধন্যবাদ। আমার ছোট ভাই জামাল। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামান হোসেন। আমার মূল সমস্যা ছিল ডায়াবেটিস। এটা ডায়াবেটিস 12 বছর থেকে আমার ডায়াবেটিস। ওষুধ অনেক খাইছি, প্রতিনিয়ত সকালে একটা রাত্রে একটা খাইতাম। ওষুধ খাওয়া অবস্থা তো ডায়াবেটিস 22 হয়ে গেছিল আমার। এ পর্যায়ে আমার বড় ভাই অনেকদিন থেকে সে আমিও মানি, কিন্তু আমার ব্যস্ততার জন্য পারিনি। পরে লাস্টে খুব কঠিন সিদ্ধান্ত নিলাম যে মানতেই হবে। পরে 7 দিন ফলো করার পরে আমার ডায়াবেটিস 10-এর নিচে নেমে চলে গেছে। ওষুধ ছাড়াই আমি এখন আছি, মোটামুটি 6 মাস থেকে ডায়াবেটিসের কোনো ওষুধ খাইনি। মাঝে মাঝে যদি সুগার খাই একটু 10-এর উপরে ওঠে, আর যদি সুগার না খাই মোটামুটি 10-এর নিচেই থাকে। ধন্যবাদ। ধন্যবাদ ছোট ভাই জামাল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আমার একটু বড় প্রবলেম ছিল, সেটা হচ্ছে হার্টের একটা প্রবলেম ছিল। তো আমি রাজশাহী একবার ইউসিসির মধ্যে ভর্তি ছিলাম, বুকে যে হিট দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তো লাস্ট আমি এই ভিডিও দেখলাম, জালালাঙ্গের সাথে যোগাযোগ করলাম। এখন ইনশাল্লাহ প্রায় 3-4 মাস থেকে প্রতিদিন আমি রেগুলার টেস্ট করি, আমার সব রিপোর্টগুলো ভালো আসতেছে। ইনশাল্লাহ এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জামাই। নাজমুল ভাই, এক গাদা ওষুধ, 36টা ওষুধ খাইতে হবে প্রত্যেক দিন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হক প্রামাণিক। আমার সমস্যা ছিল মেলা দিল্লি। আমার সমস্যাটা কিডনির আমার 15 থেকে 20 দিনের মধ্যে 15টা 20টা করে পাথর বাড়ায়, পেশাবের ড্রেন দিয়ে পাথর বাড়ায়। আল্লাহ দিলে এই ব্যায়ামে এসে আমার পাথর বাড়ানো অনেক কম এবং ছাই আকারের বাড়ায়, এখন অনেকটাই আমি সুস্থতা। ওষুধ আমার কোনো কিছুই লাগে না। আর পপুলারের আমার মোটামুটি 1 গাদা কাগজ আছে। 3 বছরে 3 লক্ষ টাকার মতন আমি চলে গেছে আমার।
আমার এই নিয়ে আমি এখন ব্যায়ামে সুস্থতা আছি। সবকিছু তাও নাজুল ভাই ঠিক মতো মানতে পারে না, তারপর অনেকখানি রিকভার হয়েছে, ওষুধ বাদ দিয়ে আগের চাইতে ভালো আছে আরো আলহামদুলিল্লাহ। অন্যান্য রোগ আছে, রোগগুলো ভালো হয়ে গেছে আর কি। আমার এই যে টিমার ভালো হয়েছে, গাড়ির পেছনে টিউমার আমার ছিল, এখানে একটা বুকের টিউমার একটা ব্যায়াম ছিল, পায়েস রোগটাও ভালো হয়েছে। পাইপটা ভালো হয়ে গেছে, আমার দুজনের পাইপ পা ভালো হয়ে ফুলে গেছে। যাইতো, ব্যথা হতো, পা ফুলে যাইতো, ওগুলাও ভালো হয়ে গেছে আল্লাহ দিলে। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। ধন্যবাদ নাজুল ভাই, শুনছেন তো আপনারা, তাই না? আসেন ভাই, আসেন আসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জোরে কথা বলেন। আমি মোহাম্মদ শাহাদুত হোসেন, গ্রাম কালিকাপুর। আমার ডায়াবেটিস ছিল আর রগের কিছু ব্যথা ছিল, আমি ভালোভাবে উঠা বসা করতে পারতাম না। এখন এই 7 দিন এই নিয়ম মানি, তো 7 দিনের পর থেকে আমার ডায়াবেটিস চলে যায় এবং এই যে লাইফস্টাইল ফলো করি, আমি এখন খুবই ভালো। আমার অন্য কোনো আর সমস্যা নেই, আমি অন্য তেমন কোনো ওষুধ টষুধও খাওয়া লাগে না। প্রেশারের হালকা ওষুধ অর্ধেকের কম করে খাই, এরকমভাবে চলতেছে আমার এখন বর্তমানে ভালো। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই। আসেন ভাই, আপনার অনেক সমস্যা ছিল, বলেন একটু মুখ থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় এখন পর্যন্ত এই জায়গায় অবস্থান করার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের যত নিয়ামত আছে, সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো শারীরিক সুস্থতা। আর এটা, এই সুস্থতা যে কত বড় নিয়ামত, এটা তখনই উপলব্ধি করা যায় যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকা লাগে, কথা ঠিক কিনা? তো আমি দেখতেছেন, আমাকে অনেকেই দেখেছেন, আমার শারীরিক ওজন ছিল 92 কেজি, আমার হাই প্রেশার ছিল, কোলেস্টেরল ছিল, ফ্যাটি লিভার গ্রেড 2 ছিল, এবং মাজা থেকে পা পর্যন্ত যত রগ আছে এগুলা প্রচণ্ড ব্যথা, জ্বালা যন্ত্রণা এবং রগগুলা মানে খিঁচে আসতো। আমি 2018 সাল থেকে চিকিৎসা পদ্ধতি শুরু করি, বিভিন্ন প্যাথোলজি পরীক্ষা এবং মেডিসিন দ্বারা, আমি অ্যালোপ্যাথি মেডিসিন দ্বারা চিকিৎসা শুরু করি। বাংলাদেশে 3 বছর চিকিৎসা করার পর কোনো ফল না পাওয়ার পরে আমি ইন্ডিয়াতে ভেলোরে গেলাম, সেখানে 2 বছর চিকিৎসা করলাম। 2 বছরে আমি 3 বার সেখানে গেছি, যার পরে সেখানে চিকিৎসা করার পরে আমার তেমন কোনো ফল হয়নি। শেষ পর্যন্ত আপনার যত পদ্ধতি আছে, হোমিও, আয়ুর্বেদি, যত পদ্ধতি আছে সব চিকিৎসা আমি শেষ করার পরেও আমার যখন কোনো উপায় ছিল না, তখন আমি বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে করতে একসময় আমি এই ভাইয়ের সন্ধান পেলাম, জালাল স্যারের। পাওয়ার পরে তার সাথে সব কিছু তার বাসায় এসে শেয়ার করে আমি এই পদ্ধতি আমি পালন করতে থাকি। ভাইয়ের কাছে আসার আগেও আমি কিছু সময় এই পথে ব্যয় করেছি। ইন্ডিয়ার ডাক্তার আমাকে বললো যে আপনার শারীরিক ওজন না কমাতে পারলে আপনার এই সমস্যার সমাধান হবে না। তো ওজন কমানোর জন্য আমি ডাক্তার জাহাঙ্গীর কবিরের কিছু থিওরি জোগাড় করে আমি মানতে শুরু করি, কিন্তু আমার মানার মধ্যে অনেক ভুল ছিল। এই ভুল থাকার কারণে আমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাই, আমার পেটে ঘা হয়ে যায়, আলসার ঘা হওয়ার পরে আমি আরও সমস্যায় পড়ে যাই। এই ভাইয়ের সন্ধান পাওয়ার পরে তার থেকে আমি সব কিছু থিওরি ঠিক মতো জেনে শুনে আবার আমি এই নিয়ম মানতে মানতে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীরের ওজন কমায় দিছে। আমি 92 কেজি থেকে ওজন কমাতে কমাতে এখন আমার ওজন হলো 62 কেজি। আমি মোট 30 কেজি ওয়েট লস করতে সক্ষম হয়েছি এই পদ্ধতি মেনে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকেও এই পদ্ধতিতে যদি আমরা অগ্রসর হন, তো অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা দান করবেন। সুস্থতার মালিক হন আল্লাহ পাক রব্বুল আলামিন, মানুষ উসিলা মাত্র। ধন্যবাদ ভাই। শুনলেন ভাইয়ের কতগুলো সমস্যা ছিল, কিভাবে কিভাবে উঠে গেছে। আমি কথা বলছি বাবু ভাইয়ের আপনাদের শীতে যে অবস্থাটা হতো ওটা বলতেন একটু। আসসালামু আলাইকুম, আমার নাম বাবু মন্ডল। আমার সমস্যা ছিল সব রোগ আল্লাহ ভাই আছেন? বেঁকা হয়ে যেত, গাড়ি চালালে হাতও বেঁকা হয়ে যেত, তারপরে পাও বেঁকা হয়ে যেত, আর লিভারের সমস্যা ছিল। আল্লাহ রহমতে আমি প্রায় 1 বছর থেকে এই স্যারের সাথে আছি, এখন আমি খুব সুস্থ ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বাবু ভাই। আচ্ছা, মজুর ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আমি প্রেশারের ওষুধ খেতাম প্রায় 1.5-2 বছর থেকে, আর মোনাক্সটেন আর আপনার টোপেন, মানে আমার শ্বাসকষ্টের সমস্যা ছিল। হঠাৎ নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার কোরআনে তো সকল রোগেরই ভালো করার ওষুধ আছে, তাহলে তুমি আমাকে এমন একটা পথ দেখে দাও যে পথে গেলে আমার কোনোদিন ওষুধ খাওয়া লাগে না। এরকম একাই চিন্তা করে আর আল্লাহর কাছে দোয়া করি, কিছু তরু তালেদ করি, কিছু করি। আমি যখন সারা রাত থাকি অসুস্থ হয়ে যায়, সকালে ফজরের নামাজ পর থেকে আবার সুস্থ হয়ে যায়। আমি পেশা হলো একজন পশু চিকিৎসক, আবার সারাদিন ঘুরে বেড়াই, কোনো অসুস্থতা আর লাগে না। আবার বাড়ি যাওয়ার পরে অসুস্থতা, তারপরে আল্লাহর কাছে সাহায্য চালাম। সাথে সাথে একদিন দেখি আমার স্যার মাঠে এরকম ব্যায়াম করছে,
তারপর স্যারের সাথে কথা বললাম, স্যার বলতে ঠিক আছে আপনি আসেন। কিন্তু আমার দুর্ভাগ্যের বিষয় কি জানেন, যে আমি আসার পর থেকে, আমি আসার 3-4 দিন পর থেকে আমি সকল ওষুধ ছেড়ে দিছি। আল্লাহর রাস্তায় আমি এটা সৌভাগ্যের বিষয়। আমি কোনো ওষুধ খাইনি, কিন্তু আমি ব্যায়াম নিয়মিত 7 দিনের মধ্যে 3 দিন আসি, 2 দিন আসি। খাদ্যর কোনো নিয়মও সঠিকভাবে মানতে পারি, হালকা হালকা মানতে পারি। এতে আল্লাহ আমাকে এই ওষুধ থেকে আল্লাহ মুক্ত করেছে। তা আসলেও এই যে লাইফস্টাইল, এটা আপনারা ফলো করেন, আল্লাহর কাছে সাহায্য চান, আপনার মনে শক্তি যোগান, দেখবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার সবাইকে সুস্থ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাই। আসেন হাফিজ ভাই, হাফিজ ভাইয়ের একটু কাহিনী একটু বলবেন। সালাম আলাইকুম। আমি 22 সালে অসুস্থ হই। 22 সালে অসুস্থ হওয়ার পর আমি রাজশাহী নাটক চিকিৎসা করি কোনো ফল পাইনি। পরে আমার হাঁটুর সমস্যা, পরে আমার জামাই বললাম যে বাবা আমার 5 ফুট ভিসা করে দাও, আমি তো দেশে চিকিৎসা করে লাভ হচ্ছে না, তো আমি ভারত যাব। জামাই আমাকে ভিসা করে দিল। তারপরে আমি 23 সালে ভারত গেল। 23 সালে প্রথমে 23 সালে ফেব্রুয়ারি মাসে গেল। তারপরে ওখানে আসার পর আবার দ্বিতীয় আবার ওই ভিসাতে আবার গেল, যা আমার কোনো লাভ হল না। আবার ভিসা করে আবার মোটামুটি 24 সালে বোধহয় ফেব্রুয়ারি মাসে কয় তারিখে গেল, যাওয়ার পর আমার অপারেশন দিল যে 4 লক্ষ টাকা লাগবে, ওই দেশে 4 লক্ষ রুপি লাগবে। তা আমি বললো যে আমার তো সম্ভব না, আমি এখন বাড়িতে আমার সালপাল আছে বলে আশা করি যদি সম্ভব হয় তো আমি অপারেশন করবো, না হলে দেখি, আমি তো এত পয়সা করি আমার নাই। পরে আইসি আমার যে আমি তো যাবো না, পরে সাধু ভাই বললো যে তুমি এখানে আসো, এখানে গেলে ভালো হবে। পরে যা হোক এখানে আইসি আমি এই ব্যায়াম করতেছি। আমি আজ মোটামুটি 16 তারিখ আমার 1 মাস হয়ে যাচ্ছে, কিন্তু আমি এখন সুস্থ। আমার হাঁটুর সমস্যা ছিল, আমি এখন সুস্থ। আমি এখন সব কিছু করতে পারি, আমার ওষুধপাতি আর কিছু লাগে না, আমি সুস্থ, আলহামদুলিল্লাহ আমি সুস্থ। আচ্ছা ভাইকে দাঁড়ালে এখানে একটা কথা বলবো, এখানে দাঁড়ালে হয়তো কথা বলতে ভাইয়ের মতো লাগতেছে, আমি বুঝতে পারছি। ভাই বগলে মানে ক্রেসার নিয়ে হাঁটতো, আর ইসার চাচাও হাঁটতো, মানে হেঁটেতে ভর দিয়ে কোনো উপায় ছিল না। চাচাও দৌড়াইছে, ভিডিওটা দিয়েছি, ভাই এখন দৌড়ায়, মানে দৌড়ায় রীতিমতো। ভিডিওটা আমার ইউটিউবে আছে, ফেসবুকে আছে। তো ভাইয়ের আর ওষুধ লাগছে না মনে হয়? না, আমার ওষুধপাতি কিছু লাগে না। ওষুধপাতি কিছু লাগে না, এখন দৌড়াচ্ছে। আর রিপ্লেস, হাঁটু রিপ্লেস করতে চাইছিল, এই তো নাকি? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই, আপনি যান। ওয়ালাইকুম আসসালাম। আলতা ভাই আসেন, আলতা ভাই আসেন। হাসান ভাই, হ্যাঁ আলতা ভাই, আপনি কি সমস্যা ছিল বলেন তো? মুখের কাছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার সমস্যা ছিল ডায়াবেটিস স্যার। মুখের কাছে নেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহর রহম ডায়াবেটিস আর আমার কাছে কোনো ওষুধ খাওয়া আমার লাগে না। আচ্ছা আমি ভাইকে প্রশ্ন করি, ভাই কথা বুঝাইতে পারছে না। ডায়াবেটিস কত থাকতো আপনার? আমার 22, 23, 25 হ্যাঁ এরকম থাকতো। আমি এখন আমি প্রশ্ন করি ভাই, তখন কি ওষুধ খাইতেন? তখন ওষুধ খেতাম। 22-23 না, আমি প্রশ্ন করি 22-23 যখন ছিল তখন ওষুধ খাইতেন? তখন ওষুধ খেতাম। এখন কত আপনার ডায়াবেটিস? এখন 7। এখন ওষুধ খান? এখন ওষুধ খাইনি। এখন ওষুধ খান না। কিন্তু কয়দিন হলো আমার কাছে আসা আপনার? আচ্ছা প্রায় 20 দিনের মতো। 20 দিন। এর আগে আপনি বহুবার বলেছি তাই না? আসেননি, গায়ে লাগেনি। এখন আপনার শরীর মানে শুকাই গেছে, এখন আপনাকে শক্ত হতে হবে। আপনাকে ধন্যবাদ। বসেন হাসান ভাই। আর কেউ আছেন না? অনেকেই আছে যারা সুস্থ হয়ে গেছে, এখন এখানে আর আসার দরকার মনে করছে না। এইটা কিন্তু আসলে ঠিক না। শরীফুল মামা আছে, আসতেছে। হ্যাঁ হাসান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাকির স্যার, আমার সমস্যা অনেক ছিল। আমার এনার্জি লস হতো, আমার গ্যাস্ট্রিক, আলসার, আমার পেশাবি ইনফেকশন। আমি অনেক দিন যাবৎ আমি ডাক্তার মজিবুর রহমান এবং ডাক্তার জাহাঙ্গীর স্যারের এগুলো ফলো করে আসতেছিলাম। আস্তে আস্তে হঠাৎ করে দেখি যে আমার স্যার এইখানে এক্সারসাইজ করায়। ইনশাল্লাহ আমি নিয়মিত এক্সারসাইজ করে আমি সব কিছু মাইনে আমি চলতেছি। ইনশাল্লাহ আমার রোগগুলো বিদায় নিতে, আমি আমার এনার্জি যে লস ছিল এটা আর হয় না। আমার গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে না। আমাকে অনেকেই হয়তো চেনেন। আমার বাসা সুলতানপুর। আমি মোহাম্মদ হাসান খন্দকার। আমি আগে মোটর গাড়ির ড্রাইভার ছিলাম। হোটেলে এটা সেটা খাই, যত বাজে খাবার ছিল আমি খাই। হোটেলওয়ালা বলতো ওষুধ দেখি রে এইটাই কবে রাঁধিতে আল্লাহ সেখানে ওইটা আমার দিত, খাওয়ার আমি খেতাম, খুব মজা করে খেতাম এবং স্বাদ কিছু। কিন্তু তার ফল এতদিনে এসে ভোগ করতেছি।
যে কী সমস্যা ছিল। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, হোটেলে কোনো বাজে খাবার আপনারা খাবেন, খাইলে আপনারা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবেন, আমার মতো অসুস্থ হয়ে যাবেন। আমি এত ডাক্তার দেখাইছি, রাজশাহী, নাটোর, এই বিভিন্ন যত্ন, আমি নগা পর্যন্ত চিকিৎসা করছি, আমার কোনো কাজে আসেনি। ইনশাল্লাহ আমি প্রাকৃতিক চিকিৎসা করে আজ আমি অনেক ভালো। আমাকে যেগুলা খাবার বন্ধ করতে বলেছে সেগুলা খাবার এখন আমি খাই। আজ আমাকে দেখে মনে হচ্ছে কি যে আজকে আমি প্রায় 1.5 মাস থেকে ভাত খাইনি। আমি 1.5 মাস হলো ভাত খাইনি। আমি ভাত খাইছি অনেক প্রসেস করে। স্যার যখন বলছে যে ভাতটা এইভাবে এভাবে খাবে, আমি 3 দিন হলো পান্তা ভাত খেয়েছি। আর বাদ বাকি সময়টা হলো ভাত ফ্রিজে ঠান্ডা করে ঘিটা ভেজে খাচ্ছি। আমি ইনশাল্লাহ ভালো আছি। হ্যাঁ, যে যাক, সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই। আসেন 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 স্যার, জাকির স্যার। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি স্মরণ করি মহান রব্বুল আলামিনকে। যাই হোক, আমার ওজন ছিল বেশি এবং ওজন বেশি হওয়ার কারণে আমার হাঁটুর ব্যথা ছিল অত্যাধিক। আমি নিচতলা থেকে দোতলা উঠতে পারতাম না। তো এই বিধিবিধান নিয়মকানুন মেনে আমি অনেকটাই সুস্থ, আমার ওজনটাও কমে গেছে, আর ওষুধপাতিও কিছু লাগে না। আমি এখান থেকে মোটামুটি সুস্থ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। শরীফুল ভাই। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, কানাইপাড়া বাসা। আমার প্রথম বেশি ছিল আপনার ডায়াবেটিস। আমি ফজর নামাজ পড়ি, প্রতিদিন হাঁটতাম, তবে হাঁটলে যে ডায়াবেটিস কমে না এটা আমি নিজে প্রমাণ। আমি প্রতিদিন মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টা করে হাঁটতাম। পরে এখানে স্যারের সন্ধান পাই, আমি এখানে আসি। আমার 12-14 সবসময় ডায়াবেটিস থাকতো, 3 বেলা ওষুধ খেতাম। পরে এখন আমি ওষুধ খাইনি, এখন আল্লাহ দিলে ডায়াবেটিস আমার 5-7 এরকম নর্মালি থাকে আর কি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। ডায়াবেটিস থেকে মোটামুটি মুক্ত হয়ে গেছে এবারে। মাহবুব। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। আমার সমস্যা ছিল হাতের, এই যে এখানে আমি সুবহান আল্লাহ বলতে পারতাম না, আমার হাতটা এখানে যাইতো না। তারপরে টয়লেটে বসলে অনেক কষ্ট হতো। এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছে। নিঃশ্বাসের সমস্যা ছিল, রাত্রে নাক ডাকতো, এখন ওইগুলো কমছে। নাক ডাকা চলে গেছে। আচ্ছা, ধন্যবাদ মাহবুব। আচ্ছা, অনেকেই আছে কোনটাই বসে থাকেন। এখানে এসে স্যারের একটা কথা এখানে বলে আমি অন্য প্রসঙ্গে যাব, যে সুখে থাকলে ভূতে কিলায়। এই ভাষাটা গ্রামীণ ভাষা, স্যার ব্যবহার করেন বেশি। মানে যে সুস্থ হয়ে যায় তখন আর মনে করে যে আমার আর বডির যত্ন করার কোনো প্রয়োজন নাই, তখনই আবার অসুস্থ হয় সে। এই জন্য বলছে যে এই মাঠে মানে যেই কজন অভিজ্ঞতা শেয়ার করলে এর সাথে দ্বিগুণ আছে যারা উপকৃত হয়ে এখান থেকে চলে গেছে, মানে ভালো হয়ে গেছে, আর দরকার নাই। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, আমার অসুস্থতা সম্পর্কে জানেন না এমন কেউ আছেন এখানে? আমি কতখানি অসুস্থ হয়েছিলাম আপনারা জানেন না। আচ্ছা, আর আমার আপনারা জানেন? আপনারা যারা বাইরে আছেন, আমি শর্ট টাইমে বলবো, একেবারে শর্ট টাইমে। 2006 সালে আমার হাই প্রেশার হয়, ওষুধ তখন খাইনি। 10 সালের পরে 11-12 সালে হাই প্রেশার ওষুধ ধরছি, আর এর মধ্যে গ্যাসের ওষুধ শুরু করছি। তারপরে ঘুম হয় না, ঘুমের ওষুধ, বুক ধড়ফড় করে ইন্ডেভার, তারপর টেনশন ফ্রেঞ্জিড লেঞ্জিড, তারপরে মাথা ব্যথার ওষুধের নাম ভুলে গেছি। এইভাবে ধরতে ধরতে তারপরে চিকিৎসা করি, নাটোর শেষ, রাজশাহী শেষ, ঢাকায় গেছি, ফ্যাটি লিভার গ্রেড 2 হয়ে গেছে। 1 ছিল, 2 বছর ঢাকায় চিকিৎসা করেছি, ফ্যাটি লিভার গ্রেড 2 হয়েছে। তারপরে আর এনার্জি কিন্তু নাই হচ্ছে। আমি কিন্তু পুরো খেলোয়াড় ছিলাম। এই মাঠের প্রত্যেকটা ঘাস, প্রত্যেকটা মাটির কোন আমার বুটের কোন আসি নেই, প্রত্যেকটা জায়গা আমার বুটের ছাপ আছে এই মাঠে। তারপরে আমি অসুস্থ হয়ে গেছিলাম। তারপরে ঢাকা থেকে শেষ করে চেন্নাইতে গেলাম, চেন্নাইতে 1 বছর চিকিৎসা করেছি, আরো খারাপ অবস্থা হয়েছে। শেষ, কোনো উপায় নাই, কোনো চিকিৎসা কিচ্ছু না, সব আমার দৌড় যত পর্যন্ত ছিল আমি চিকিৎসা করেছি। এখন আমার রেজাল্ট কি? একেবারে 0। বিছানায় শুয়ে থাকি, নড়তে পারি না। প্রতিদিন ওষুধ বাড়তে প্রতিদিনের ওষুধটা হয়েছিল 22টা, প্রতিদিন 22টা ট্যাবলেট খেতাম ওই অবস্থা শুয়ে থেকে। যদি আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হতো, আমার যে ছেলে কোরআন তেলাওয়াত করলো একে ধরে, নাহলে আমার ওয়াইফকে ধরে নিয়ে আমি ওই ওয়াশরুমে যেতাম। ইভেন নড়তে গেলেও কোনো সময় আমার ওয়াইফকে লাগতো। এই অবস্থায় গেছিলাম এবং ধরে নিয়েছিলাম আমি আর বাঁচবো না। কেন? আমার চিকিৎসার যতখানি দৌড় আমি সেরেছি, শরীরে শক্তি নাই, মনে কোনো শান্তি নাই, ঘুম বলে কিচ্ছু নাই, কি করে দেবো?
ওই জায়গা থেকে 2020 সাল থেকে আমি স্যারের ভিডিও একটা পেয়েছিলাম, বিনা ঔষধে সুস্থ হওয়া সম্ভব বা সুস্থ থাকা সম্ভব। ওই পেছনে শুয়ে থেকে স্যারকে শুনছি এবং ওইভাবে ধীরে 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 মানতে শুরু করেছি। কথা হচ্ছে আমি তো জিরো ছিলাম, যার কারণে আমাকে বেশি মানতে হয়েছে। স্যার যতখানি বলেছেন ততখানি সম্ভব হয়নি, বেশি চেষ্টা করেছি, আস্তে আস্তে উঠে আসছে। আর যারা এখনো অসুস্থ হননি ওই রকম অল্প একটু মানলেই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে কথা আমারটা। শুনছেন কোনো রাস্তায় গেছিলাম, ওখান থেকে এসেছি। আপনি তো এখনো হাঁটছেন তাই না? আর আমি তো নড়তেই পারতাম না, ওখান থেকে উঠে এসেছি। আচ্ছা, কেন ডেকেছি আপনাদেরকে এখানে কেউ জানেন? তো বলতে পারেন কেন আজকে এখানে এসছেন? সুস্থতা দাওয়াত দেওয়ার জন্য আম্মা, সুস্থ থাকার জন্য। আচ্ছা, আমি আজকে এই শর্ট টাইমে যে কথাটা বলবো, এটাই যদি আপনি আপনার মাথার মধ্যে ঢুকান ইনশাল্লাহ অনেক কাজে দিবে। প্রথমে আমি যে কথাটা বলবো, আমরা অসুস্থ হই কিভাবে? অসুস্থ হই কিভাবে? আল্লাহ কি আমাদেরকে অসুস্থতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন? অবশ্যই না। অসুস্থতাটা আমাদের কর্মের ফল। এটা কি সত্য কথা? আপনি যেটা করবেন সেটাই তো পাবেন। পরকালে দুইটা জায়গা আছে, আপনার কর্মের হিসাব অনুযায়ী যে কোনো এক জায়গায় আপনি চলে যাবেন, তাই না? সব জায়গায় একই কথা, আপনি যা কর্ম করবেন তাই ফল পাবেন, এছাড়া কোনো কথা নাই। এখন কিভাবে আমি অসুস্থ হই এই কথাটা বলবো আমি। আমরা যখন খাই, খাওয়ার পরে তো এনার্জি পাই, তাই না? এনার্জি পাওয়ার বৈজ্ঞানিক অনেক কারণ আছে, আমি স্যারের মুখ থেকে শুনছি, এখানে অত বলবো না। একটা কথা বলে দিই, যখন খাবো ওই খাদ্য কণাটাতে কোনো না কোনোভাবে আমাদের শরীরের কোথায় যায়, তারপরে তো আমরা শক্তি পাই, তাই না? আর শক্তি যখন পাই, এটা তো হল হচ্ছে, এটা হল হচ্ছে, হ্যাঁ, শক্তি যখন পাই তখন কাজ করতে শুরু করি, তাই না? আর যদি কাজ না করি শক্তিটা কোথায় যাবে? শরীরের মধ্যে থেকে যাবে। এখানে একটা কথা বলি, আমরা তো বেশিরভাগ চিনি জাতীয় খাবার খাই, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, আমরা অভ্যস্ত চিনি জাতীয় খাবারে। আমি এখানে 7 প্রকার চিনির কথা বলি, যেগুলো চিনি মানে চিনি জাতীয় খাবার, এই খাদ্য এগুলা। সে প্রথম থেকে বলি, দেখেন আপনাদের কাজে লাগবে, এটা জেনে নেবেন। ধান, ধান থেকে যত খাবার তৈরি হয় সবগুলা চিনি। এক প্রকার হলো গম, গম থেকে যত খাবার তৈরি হবে, আপনি বিস্কুট, পাউরুটি, কেক যা বলবেন, গম থেকে যত খাবার তৈরি হবে সব চিনি খাবার। ডাল, ডাল যে যার নাম ডাল, এই ডাল থেকে যত খাবার তৈরি হবে, ডাল রান্না করে খান, এটাও চিনি। ফল, যার নাম ফল, হোক টক মিষ্টি যায় আসে না, যদি ফল হয় তার মধ্যে চিনি আছে। তারপর দুধ, দই, টক দই, দুধ, দই, টক দই, এগুলাও চিনি। তারপরে মাটির নিচে যে সবজিগুলা খাই আমরা, মাটির নিচ থেকে যে সবজিগুলা খাই, মাটির নিচে থেকে, এগুলোর মধ্যে চিনি আছে। আর যেই খাবারটা আপনার মুখে মিষ্টি লাগবে, মধু আছে না, এই 7 প্রকারের চিনি, এই চিনি খাইলে আমরা শক্তি পাই। সত্যি কথা না এটা? এই চিনিটা যখন আমরা খাই, ইনসুলিন আসে বডিতে। ডায়াবেটিস রোগীরা ইনসুলিনের নাম শোনেননি? শুনছেন তো? ইনসুলিন বডিতে আসে, তখন এই ইনসুলিনটাই রক্তের মধ্যে থেকে এই চিনিটাকে টেনে নিয়ে কোষের মধ্যে দেয়, তখন আমরা কাজ করার শক্তি পাই। যদি কাজ করি তাহলে ওই চিনিটা কি হবে? ক্ষয় হয়ে যাবে। আর যদি কাজ না করি জমা হবে। চিনি কি চিনি আকারে জমা হবে কোষের মধ্যে? অনেকেই জানেন কি আকারে জমা হবে? চর্বি আকারে জমা হয়ে যাবে। যখন কোষের মধ্যে চর্বি আকারে চিনিটা জমা হবে, তখন কোষের জায়গাটা কি কমে যাবে? কোষের জায়গাটা কমে যাবে না? আচ্ছা, আপনি খরচ না করেই খাচ্ছেন, তার জায়গাটা কমে গেছে। আবার একটু পরে কি হচ্ছে? আপনার ক্ষুধাই লাগছে না, দেখেন ক্ষুধা লাগছে না, কিন্তু খাওয়ার সময় হয়েছে, আপনি আবার খাচ্ছেন। কি খাচ্ছেন? ওই চিনি জাতীয় খাবার খাচ্ছেন। আবার তো ওই কাজই ঘটলো, তাই না? আবার খানিক গেল, চিনি গেল, হলো চর্বি। যদি খরচ না করি তাহলে হলো চর্বি, তাহলে কোষের জায়গা আর একটু কমলো। এভাবে তো কমবে, বারবার খাচ্ছি কমবে, আর এদিকে পরিশ্রম করছে না। এখন আরেকটা কথা এখানে মনে আসছে, চিনি তো আসলো আমি বললাম খাবারের মাধ্যমে, আরো ভাবে চিনি আসে, আরো ভাবে চিনি আসে। সেটা কি হবে? টেনশন করলে অবশ্যই চিনি আসে। আর চিনি আসলেই ওই চিনিটা আবার ইনসুলিন নিয়ে গিয়ে কোষের মধ্যে দেয়। তাহলে কিচ্ছু খাচ্ছে না, কিন্তু টেনশন করছি, চিনি আসছে, চিনি গিয়ে কোষের মধ্যে জমা হচ্ছে, তখন কোষের জায়গা কমে যাচ্ছে। আরেকটা আছে, হ্যাঁ, ঘুম কম হলেও চিনি আসে। যারা ডায়াবেটিসের রোগী আছেন বা হাই প্রেশারের রোগী আছেন, দেখবেন যেদিন রাত্রে ঘুমাবে না, পরের দিন সকালে আপনার প্রেশার বেড়ে যাবে বা চিনি বেড়ে যাবে, মানে ডায়াবেটিস বেড়ে যাবে। তাহলে
ঘুম কম হলে, টেনশন করলে আর খাইলে আমার রক্তে চিনি আসবে, আর এই চিনিটা ইনসুলিন নিয়ে কোষের মধ্যে দিবে, তখন কোষে ওই চিনিটা ফ্যাটে রূপান্তর করে নিজের জায়গায় স্টোর করবে। এইভাবেই আমার কোষের জায়গা কমছে, তাই না? চেয়ারে পারে আছে, এবার থেকে চেয়ার দাও আরো। কোষের জায়গা এইভাবে কমছে, তাই না? কমতে কমতে কি হবে, একসময় কোষটা ভরাট হয়ে যাবে। এখানে ছোট্ট একটা উদাহরণ দিই, আপনি পেট ভরে খাওয়ার পরে কাজ করতে পারবেন? তারপর কোষটা ভরে গেছে, তাহলে আপনার শক্তি দিবে কে, কাজ করবে কে? ওই কোষে কি আর কাজ করতে পারবে? এই জন্য এনার্জি লস হতে থাকে। শর্ট টাইমে বললাম যে কিভাবে হয়। এখন কথা হচ্ছে ব্রেনে এই ঘটনা ঘটে, এই লিভারে এই ঘটনা ঘটে, মানে এক কথায় আপনার মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত যতটা কোষ আছে সব কোষে এই ঘটনা ঘটে, যে ঘটনা আমি এখন বলে দিলাম। খাচ্ছেন চিনি, কাজ করছেন না কাজ, আর ওখানে চিনি কোষের মধ্যে গিয়ে চর্বিতে জমা হচ্ছে, তাই আপনার সব জায়গায় কোষ ওভারলোড হয়ে গেছে। এখানে হাঁটুর ব্যথা বলি, প্রসেস ফুডকে না বলুন সুস্থ থাকুন, লেখা আছে মনে না? লেখা আছে, হ্যাঁ জান, পেছনে লেখা আছে। আমাদের স্লোগানই এইটা, আর উপরে একটা স্লোগান লেখা আছে, বি হেলদি অ্যান্ড কিপ হেলদি। কিপ হেলদি, ওই যে বললাম একটু আগে, ওরা সুস্থ হয়ে গেছে চলে গেছে, না যাওয়া যাবে না, সুস্থতার মিছিলে থাকতেই হবে। আর প্রসেস ফুড যত খাবো, প্রসেস করা হয় কি দিয়ে? খাবারটাকে প্রসেস করা হয় কি দিয়ে? মেডিসিন দিয়ে, কেমিক্যালি ট্রিট করে ওটাকে প্রসেস করা হয়। এই কেমিক্যাল যুক্ত খাবার যখন আমরা খাই, শরীরের বিভিন্ন জায়গায় জমা হয়ে এটাকে বলা হয় ইনফ্লামেশন, প্রদাহের সৃষ্টি হয়, যার কারণে হাঁটু ব্যথা, গিরা ব্যথা, মাজা ব্যথা, ব্যথাগুলো হয় গিরায় গিরায় গিরায়। যখন আমরা প্রসেস ফুডগুলা খাই, প্রসেস ফুডের কেমিক্যালগুলা ওই গিরাতে গিয়ে জমা হয়। বুঝতে পারছেন চাচা কি জানা হয়েছিল? প্রসেস ফুড চিনেন? প্রসেস ফুড চিনেন? আমাদের আপনারা চিনেন? বাজারে যে খাবারগুলো আছে, মানে যেগুলো রেডি খাবার আমরা কিনে নিয়ে এসে বাসায় খাই, এগুলা তো প্রসেস ফুড। ইভেন আপনি বাসায় তৈরি করেন অনেকগুলা প্রসেস ফুড, বাসাতে আপনি তৈরি করেন, আপনি জানেন না যে এটা প্রসেস ফুড। কি জানবেন, কেন জানবেন আপনি? আপনাকে কেউ কোনোদিন বলেইনি যে এটা প্রসেস ফুড। মাসুদ ওর বেটাকে যে পরিমাণ নুডলস খাওয়াইছে, ওজন করলে আর বেটার সাথে নুডলসের ওজন বেশি হবে, ওর বেটা শেষ করে। মাসুদ আসু ভাই, হ্যাঁ ঠিক কথা বলি না আমি? হ্যাঁ, এই হচ্ছে প্রসেস ফুড, যা আপনার বাসাতেও তৈরি করেন। আজকে আবুল ভাই আসেনি, তাই না? আবুল ভাই ফ্রিজে কি থাকে? অল টাইম লাচ্চা সেমাই রান্না করা থাকে। আবুল ভাই ইন্ডিয়া গেছে, 8 লাখ টাকা চেয়েছে, নি জয়েন্ট কাটবে, ফিরে আসছে এখানে, কিন্তু মানে না, না মানলে কোনো লাভ নেই। আচ্ছা, অসুস্থ কিভাবে হয়েছেন মোটামুটি একটা ধারণা পাইলেন না? খাইছেন, জমাইছেন, পরিশ্রম করেননি, ভুঁড়ি হয়েছে লম্বা লম্বা। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। খাইলে আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম নাই আপনি খাবেন না, কোনো সমস্যা নাই। কতটুকু খাবেন? যতটুকু আপনার শরীরের জন্য দরকার। আপনার দরকার নাই কিন্তু আপনি খাচ্ছেন, এটা কি সত্যি কথা না? এখন তো খাবারের অভাব নাই, আল্লাহ এমন বরকত দিয়েছে, পৃথিবীতে এত খাবার আছে, আপনার মুখের সামনে সব সময় খাবার ঘুরতে 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 আছে, আপনি সব সময় খাচ্ছেন। সত্য কথা না রাসেল ভাই? ঠিক বলি নাই আমি? আচ্ছা, অসুস্থতা কিভাবে হয়েছেন এই পর্বটা আমি শেষ করেছি। এই অসুস্থতা আরো অনেক ভাবে হয়। টেনশন করার সাথে সাথে অসুখ হবে, রাত জাগলে অসুখ হবে, ঠিক কথা বলেছি? আচ্ছা, এখন এখান থেকে উঠে আসবেন কিভাবে এটা বলবো আমি। এখান থেকে উঠে আসবেন কিভাবে? আচ্ছা, প্রথমত আমি যেটা বলেছি, খাবার থেকে। তাহলে খাবারটাকে আপনাকে চিনে খেতে হবে। খাবার থেকে ডিজিজ আসে কত পার্সেন্ট? 85 ভাগ। 80 থেকে 85 ভাগ খাবার থেকে অসুখ আসে। আর যে খাবারটা আমি খাই, ওই খাবার দিয়ে তো আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা কোষ গঠন হবে, ঠিক বলি নাই? আমার শরীরটা গঠন হবে কি দিয়ে? খাবার দিয়ে গঠন হয় না? এই বিল্ডিংটা গঠন হয়েছে কি দিয়ে? রড, সিমেন্ট, বালি দিয়ে। 3 নাম্বার ইট লাগাইছে এখানে, 3 নাম্বার ইট লাগানো আছে, 3 নাম্বার বালি রড লাগানো আছে। আরে বিল্ডিং বানানোর সময় 1 নাম্বার খুঁজেই, আর খাবার খাওয়ার সময় যত সস্তা সেটা খুঁজি, তাহলে যা হওয়ার সস্তা জিনিসের 12 অবস্থা হয় না, সস্তার 12 অবস্থা। তাই তো হয়ে গেছে এখন বাংলাদেশে, না গোটা বিশ্বেই। তাই হয়নি? বিল্ডিং লাগানোর সময় 1 নম্বর ইট 1 নম্বর রড খুঁজেছি, আর আমি যখন খাবো, আমার এই শরীরটাকে ঠিক রাখবো, খুঁজি কোন বাজারে সস্তা খাবার আছে। ফার্মের মুরগি 150 টাকা কেজি, আর দেশি মুরগি 400 টাকা কেজি। দেশিটা খাবো না, ফার্মেরটা খাবো, তাহলে আপনার বডিটা ওই ফার্মের মতনই হবে। এখন পরের মাস করে এটা না ভাঙে, কি জন্য জানেন? ওই যে ফার্মের মুরগির হাড় খাইছেন, ফার্মের মুরগির হাড় যেরকম নরম, আপনার হাড়ও এরকম নরম হয়ে গেছে। কথা বলতে পারছি? এই খাবার আপনাকে চিনে খাবার খেতে হবে, তবে আপনি সুস্থ হবেন, তাছাড়া সম্ভব না। এবার আসেন, রাত জাগেন না এমন কেউ আছেন?
হাত তুলেন তো, রাত জাগি না কেউ আছেন? এই একজনও নাই, সবাই রাত জাগেন? খাদেমুল ভাইয়ের হাত উঠছে, ওখানে বাবু ভাইয়ের হাত উঠছে। আর আমারও প্লেয়ার এগুলা সব, ওই যে আমার বেটা আজিজুল, ওইদিকে মহিউদ্দিন ভাই, এরা সব আমার প্লেয়ার। আব্দুর রউফ রাত জাগেন না, তাই না? আচ্ছা, রাত জাগেন না বলতে কয়টায় ঘুমান? আপনার এশার সালাতের পরে ঘুমাইতে হবে। হ্যাঁ, আমার কথা থেকে শোনার পর থেকে করছেন, উনি এর আগে আসছিলেন। তো এশার পরে থেকে ঘুমাইতে হবে, ফজরের আজান দিলে আর ঘুমানো যাবে না। তাহলে ফজরের নামাজ পড়ে তো আবার ঘুমায় যারা নামাজ পড়ি, আর যারা নামাজ পড়ি না বালাই নাই, নাক ডাকছে আর চলছে। এটা হচ্ছে অসুস্থতার বড় কারণ। আরেকটা সত্যি কথা বলি নাই, ঘুমাবেন কয় ঘন্টা? 7 থেকে 8 ঘন্টা। আর ও যে ছোটরা আছে এরা 10 ঘন্টার কমে ঘুমাবে না। আপনারা এই শিক্ষক আছেন, অনেকে হেফজ মাদ্রাসা পরিচালনা করেন, আমি বলেছি জোর করে বাচ্চাকে পড়ানো যাবে না। বাচ্চাকে 10 ঘন্টা ঘুমান, ঘুম পাড়াবেন, অন্য কাজ করাবেন, অল্প যেটুকু পড়বে মাথার মধ্যে গেঁথে থাকবে। রাত 10টা থেকে 12টা পর্যন্ত পড়াটা মাথার মধ্যে গাঁথবে। আর ওই সময় তো আমরা জেগে থাকি, শরীর ধ্বংস ওই সময়। এর মধ্যে আরো কারণ আছে, তখন ঘুমাইতে হবে। এবার আসেন টেনশন, এটা মনে কারো বাদ নাই, তাই না? আসলে কি কখনো আমরা চিন্তা করে দেখেছি কি জন্য টেনশন করি? কখনো দেখেছেন? এই বাবু ভাই আপনি বলতে পারবেন? কখনো কাপুরিয়ার বাবু ভাই টেনশন কি জন্য করেন বলতে পারবেন? বলতে পারবেন না। এমনি টেনশন করেন, এমনি টেনশন করি, এমনি যেই কাজ করবো মানে কি আমি নফস দ্বারা পরিচালিত হচ্ছি। আর নফস দ্বারা যখন পরিচালিত হব তখন আমার ইহকালও ধ্বংস, পরকালও ধ্বংস। আপনি টেনশন করবেন, দেখেন একটা কথা বলি, আপনি ভালো থাকার জন্য টেনশন করেন না। আপনি যে অবস্থা আছে অবস্থার পরিবর্তন করবেন। কিসের অবস্থা? আর্থিক অবস্থা। আমাদের মাথার মধ্যে একটাই কথা থাকে, আমার আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, তখনই আমি টেনশন করি। তাছাড়া অন্য কোনো টেনশন মনে নাই। অন্য কোনো টেনশন থাকলে বলেন তো যে আছে, সরাসরি ওটা কথা বলবো আমি। এই আর্থিক অবস্থার পরিবর্তন করব, এই টেনশন ছাড়া পৃথিবীতে আমাদের আর কোনো টেনশন আছে? আপনি পৃথিবীতে থাকবেন, আমি পৃথিবীতে থাকবো, সময় করে সবাই চলে যাবে। এই টেনশন নিয়ে তো আমি বাঁচি না। এই টেনশনে আপনার চিনি আসে, আর এই টেনশনে পড়ে আপনার সমস্ত শরীরটাকে ধ্বংস করে দেয়। আর এই টেনশন থেকে আপনি যদি মুক্ত হন তাহলে চিনি বাঁচলেন। এবার আসেন ইনসুলিনের কাজ কি, ইনসুলিন এই জিনিসটা যদি আপনি বুঝেন, আর ইনসুলিন থেকে কিভাবে রক্ষা পাবেন, সুন্দরভাবে উঠে আসবেন, এটা আমি এখন বলবো। তাহলে আপনি কিভাবে সুস্থ হবেন? এই কারণে বাদ দিতে হবে, যেগুলো বললাম, খাওয়ার চিন্তা হবে। এখন যারা এই লম্বা লম্বা ভুঁড়ি হয়ে গেছে, যারা হাই প্রেশারে আক্রান্ত হয়ে গেছে, যারা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেছে, যাদের হাঁটু ব্যথা হয়েছে, এদেরকে একটু জীবনটা পরিবর্তন করতে হবে। প্রথমত ওই যে রাত্রে ঘুমাইতে হবে, টেনশন বাদ দিতে হবে, ভালো খাবার খাইতে হবে। এটা কি বললে কি হবে? আরো কিছু বিষয় আছে। আমরা রোদে বসে আছি, অলরেডি রোদে আমার লাগছে, তাই না? আর খালি পায়ে মাটিতে বসে আছে, তাই না? এই দুইটা ঔষধ, যার ভিটামিন ডি লেভেল কম, কোনো ভিটামিন তার শরীরে কাজে লাগে না। আর এখানে যারা বসে আছি টেস্ট করলে আমার মনে হয় 99% ভিটামিন ডি লেভেল কম আছে। ভিটামিন ডি লেভেল যার কম তার এনার্জি কম, এটা মনে রাখবেন। এবার আসেন মূল থিওরিটা আমি বলে দেবো, তাহলে আপনি সুস্থ হবেন কি করে। চিনি আপনার শরীরে বেশি যার কারণে আপনার ডায়াবেটিস, সত্যি কথা। আর ডায়াবেটিস সকল রোগের মা। ডায়াবেটিস হলে বলে এরপরে কি হবে? চোখ নষ্ট হবে, এরপরে কি হবে? এই লিভার নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, তাই না? তাহলে ডায়াবেটিসটা ভালো করলে তো সব ভালো হয়ে যায়। আর আমরা শুনি কি যে ডায়াবেটিস ভালো হয় না। আর ওই যে ইমাম সাহেব কি বলে গেলেন যে পৃথিবীতে সব রোগের চিকিৎসা আছে বার্ধক্য আর মৃত্যু ছাড়া। তাহলে আমি ওইটা বিশ্বাস করেই বসে থাকি যে আমার ডায়াবেটিস ভালো হবে না, হাই প্রেশার ভালো হবে না। তাহলে আমার বিশ্বাসটাই মানে ঘাটতি আছে বলে মনে করি, তাই না? বিশ্বাসে ঘাটতি আছে। আমাকে খুঁজতে হবে যে কিভাবে সুস্থ হব। এখন কিভাবে সুস্থ হবে? যেহেতু চিনি আপনার বডিতে বেশি আছে, তাহলে চিনিটা খাওয়া কমাই দিতে হবে। চিনিটা খাওয়া কমাই দিতে হবে। আর প্রসেস ফুড তো জন্মের মতো বাদ দিতে হবে, ওটা খাওয়া যাবে? আচ্ছা, এখন চিনি যদি খাওয়া কমাই দেন, আপনার রক্তে চিনি আসবে না। চিনি আসলে কি হয় জানেন? ইনসুলিন আসে। আর ইনসুলিন আসলে এই চিনিটাকে ইনসুলিন এই রক্ত থেকে কোষের মধ্যে নিয়ে গিয়ে আবার জমা করে। ইনসুলিন যতক্ষণ বডিতে বেশি থাকবে ততক্ষণ বডি গঠন হবে, গঠন হবে, গঠন হবে, বডি ব্রেকডাউন হবে না। মানে ইনসুলিনের এমন একটা কাজ, বডিকে মানে চিকন হতেও দেয় না, ভাঙতেও দেয় না, ও গঠন করবেই। তো ইনসুলিন থাকে কিভাবে? 3 ভাবে বডিতে ইনসুলিন থাকে। খাবারের মাধ্যমে
টেনশনের মাধ্যমে, রাত জাগার মাধ্যমে। তাহলে এই তিনটাকে আপনাকে নিয়ন্ত্রণ করে ইনসুলিনকে খাওয়াই দিতে হবে। বুঝতে পারছি? তাহলে আপনি কি খাবেন? চিনি জাতীয় খাবার বাদ দিতে হবে। চিনি জাতীয় 7 প্রকারের খাবার বলছি, চিনি জাতীয় খাবার বাদ দিবেন, ইনসুলিন কমে আসবে। ইনসুলিন যখন কমে আসবে তখন চিনি তো আপনার রক্ত থেকে আর এই কোষের মধ্যে যাচ্ছে না। আচ্ছা, না গেলে কি করবে তখন কোষ? এর মধ্যে কথা অনেক বলতে হয়। অটোফেজিবিল একটা বিষয় আছে। চিনি বন্ধ করে দিলাম, এবার অটোফেজি চালু করতে হবে। চিনি থাকলে ইনসুলিন থাকবে, আর ইনসুলিন থাকলে অটোফেজি হবে না। অটোফেজির কাজ হচ্ছে শরীর নিজেই নিজেকে ভেঙে এনার্জি তৈরি করে এবং নিজেকে সুস্থ করে ফেলে, যার কারণেই ঔষধ ছাড়াই মানুষ সুস্থ হচ্ছে। আল্লাহ এমন একটা সিস্টেম আমার বডির মধ্যে দিয়ে দিয়েছে, সেই সিস্টেমটাই নিজেই নিজেকে সুস্থ করে ফেলে। ওই সিস্টেমটাকে কাজ করার সময় দিতে হবে। এটা নিয়ে এখন কথা বলবো। অটোফেজি বলেছে না যে ঔষধ ছাড়াই সুস্থ হচ্ছেন, এই অটোফেজিটা চালু হবে হচ্ছে 12 ঘন্টা পরে। কিসের 12 ঘন্টা পরে? খাবার বন্ধ করার 12 ঘন্টা পরে এই অটোফেজিটা চালু হবে। তার আগে আরেকটা বিষয় থাকে, আপনি তো চিনি নিয়ে চলেন, চিনি নিয়ে চলেন। যদি চিনি কমাই দেন খাওয়া, তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন না? স্বাভাবিকভাবেই তো আমি চিনি খাচ্ছি, চিনি দিয়ে চলছি, আর চিনি যখন বন্ধ করে দিই তখন দুর্বল হয়ে যাবো। এগেনস্টে তো আরো কিছু খাবার দিতে হবে যেটা দিয়ে বডি চলবে। এইখানে কি খাবার দিবেন? চিনি কমাই দিচ্ছেন, দিবেন কি খাবার? কারো মুখস্থ নাই? ফ্যাট, ফ্যাট জাতীয় খাবার দিতে হবে। কি জন্য ফ্যাট দিতে হবে? আপনি যে ফ্যাটি হয়ে আছেন না, এই ফ্যাটটাকে ভাঙতে হবে। আমরা বলি কানের মধ্যে পানি ঢুকলে বাইরে থেকে পানি দিয়ে ওই পানির সঙ্গে মিশে ওই পানিটা বের হয়ে আসে, এই কাজ করি না আমরা? তাহলে আপনার যে ফ্যাটটা আছে, এই ফ্যাটটাকে বডি চিনতে, মাথা চিনতে পারে না যে আপনার বডির মধ্যে ফ্যাট আছে বা আবর্জনা আছে। কি জন্য? আপনার বডির মধ্যে ইনসুলিন আছে। ওই ইনসুলিন জীবনেও আপনার ব্রেনকে বলবে না যে ওই জায়গায় এতগুলো ফ্যাট আছে বা এতগুলো আবর্জনা আছে, তুমি ওটাকে ভাঙো। ইনসুলিনের কাজই হচ্ছে খালি গঠন করা, গঠন করা, গঠন করা, ভাঙতে দিবে না। তাহলে আপনি ইনসুলিন কমাই দিলে, চিনি জাতীয় খাবার কমাই দিয়ে ফ্যাট জাতীয় খাবার বেশি করে দিলেন, বেশি করে দিলেন। ফ্যাট জাতীয় খাবার, গুড ফ্যাট, বাজে ফ্যাট না, গুড ফ্যাট। এর সাথে ফ্যাটের সাথে আপনাকে সবজি ঢুকাইতে হবে। অ্যাসিডিক ফুড আর অ্যালকালাইন ফুড আছে এর মধ্যে। আবার কথা বলতে বলতে একদিনে সব শিখাতে পারবো না আমি, তাই না? মেন কথাগুলো বলবো। আপনি প্রচুর সবজি খাবেন, তার সাথে 75% ফ্যাট খাবেন। তখন এই ফ্যাট, আপনার তো চিনি নাই, ইনসুলিন স্টপ হয়ে গেছে, যতটুকু দরকার ততটুকু আছে। ইনসুলিন কমে গেছে, চিনি নাই, আপনার বডি গঠন হওয়া বন্ধ হয়ে গেছে। তাহলে বডি চলছে কি দিয়ে? এখন আপনি ফ্যাট ঢুকাচ্ছেন, ফ্যাট দিয়ে বডি চলা শুরু করছে। আর এই ফ্যাট গিয়ে ভিতরের ফ্যাটের সাথে মিলে কানের থেকে, কানের পানি যেরকম বের হয় এক পানি দিয়ে, এই ফ্যাট আর ওই ফ্যাট যখন গলা শুরু হয়ে যাবে তখন দেখবেন আপনার ক্ষুধা হারাই গেছে। প্রসেস মেলা আছে, এইটুকু বললাম তা না, দেখবেন আপনার ক্ষুধা হারাই গেছে তখন। আর এনার্জি, তখন এনার্জি বাড়তে থাকবে, ক্ষুধা হারাই যাবে। তখন মনে করবেন যে আপনি সঠিক ওয়েতে আছেন। আর আপনার এনার্জি বাড়েনি, এনার্জি কমছে, ক্ষুধাও কমেনি, ক্ষুধাও আছে। আপনি রোজা করতে গেলেন বা ফাস্টিং করতে গেলেন, মাথা টাচ করে পড়ে যাবে। এখন এই যে চিনি বাদ দিচ্ছেন, তখন এই যে মাথা টাচ করে ঘুরে, মাথা ঘুরে টাচ করে পড়ে যাবেন। এখানে লবণ পানি খেতে বলা হয়। লবণ পানি না খেলে কি জন্য? লবণ বডিতে জমা থাকে বলেই পানি, ইনসুলিন লবণ ধরে রাখে, লবণ পানি ধরে রাখে, তাই না? মোটা হয়ে থাকে। যখন আপনি চিনি খাওয়া বাদ দিবেন, ইনসুলিন কমে যাবে, লবণ পানি বডি থেকে বেরিয়ে চলে যাবে। ইনসুলিন কমে যাবে, চিনি খাওয়া বাদ দিবেন, ইনসুলিন নাই, আপনার লবণ ধরে রাখতে পারছে না বডি, লবণ পানি বডি থেকে বের হয়ে যাবে। তখন লবণ তো নাই, মাথা ঘুরবে, তখন আপনাকে লবণ পানি খেতে হবে। পার লিটারে 1 চা চামচ পিঙ্ক সল্ট খেতে হবে। আর ডাবের পানি যদি না খান, শরীরের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাবে, আপনার মাথা ঘুরে পড়ে যাবেন, অনেক সমস্যা হবে। এই প্রসেসগুলো আছে। আচ্ছা, আমি ওখানে গেলে কথা বলতেই থাকবো, আপনাদের বিরক্ত লাগবে। তাহলে কি হলো? আপনারা চর্বি গলা পর্যন্ত গেছেন, তাই না? বডি চর্বি গলা শুরু হয়েছে, আপনার ক্ষুধা হারাই গেছে। এখন আপনি ফাস্টিং এ চলে যাবেন। যার রোজা রাখার সামর্থ্য আছে রোজা রাখবেন, আর যার রোজা রাখার সামর্থ্য নাই, ফাস্টিং অনেক কয় প্রকারের আছে। ইন্টারমিডিয়েট ফাস্টিংটা বেশি করায় এখানে। আর যে আমার গাপ্পার ভাই একটা দেদারসে রোজা থাকতে পারে, 24 ঘন্টা, 27 ঘন্টা, 28 ঘন্টা না খেয়ে থাকতে পারে, কোনো সমস্যা নাই। তো আপনি ওই কি করবেন? ফাস্টিং এ যাবেন। যদি রোজা থাকতে পারেন, ফজরে ওই লবণ পানি খেয়ে রোজা থাকবেন। আমি মূল জিনিস যেটা ফোকাস করবো, ওই জন্য ওটা অ্যাভয়েড করে আসছি। খালি পেটে যদি না ঘুমান, খালি পেটে যদি না ঘুমান, পৃথিবীতে কোনো রোগ থেকে আপনি উঠে আসতে পারবেন না। কি বলছি আমি? ঘুমাতে যাচ্ছেন, এই সময় যদি আপনার পেটে খাবার থাকে, আপনি কখনো সুস্থ হতে পারবেন না।
ওই যে বললাম আল্লাহ একটা সিস্টেম দিয়ে দিয়েছে আমাদের বডির মধ্যে, ওকে কাজ করার সময় দিতে হবে, ও কাজ করবে ঘুমের মধ্যে। এই যে আমি এখন কথা বলছি, আপনি এখন বসে আমার কথা শুনছেন, ব্রেন কি করছে? এই কথা বলাচ্ছে, শোনাচ্ছে, ব্রেনের মধ্যে গাচ্ছে, তাই না? ব্রেন ব্যস্ত আছে না? যখন ঘুমাবো আমি আপনি, তখন এই কাজগুলো থাকে ব্রেনের, থাকে না? তো তখন ব্রেন কি করে? আপনার বডিতে কোথায় কি সমস্যা আছে এটা খুঁজে বেড়ায়, আর ওটাকে নিজেই নিজে সুস্থ করে ফেলে। তাহলে আপনি যদি পেটে খাবার নিয়ে ঘুমান, তাহলে ওটার কি হবে? তখন ব্রেন ওই খাবার নিয়ে ব্যস্ত থাকবে, খাবারটা পেট থেকে নিয়ে খাবারের গুণ নিয়ে আপনার কষে 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 দিবে, আর আপনি আরো 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 মোটা হবেন। তাহলে তো আপনার সুস্থ হওয়ার সুযোগ নাই। কথা বলতে পারছি? তাহলে আপনি ঘুমান যদি 9টায়, আপনাকে কমপক্ষে 6টায় খাওয়া শেষ করতে হবে, আর 10টার আগে তো অবশ্যই ঘুমাতে হবে, 6টার মধ্যে আপনাকে খাওয়া শেষ করতে হবে যদি আপনি সুস্থ হতে চান। ঠিক আছে? 6টায় খেলেন, কথার কথা 6টায় খেলেন, পরের দিন যদি 6টা বাজে, তাহলে 12 ঘন্টা হয়ে গেল না খেয়ে থাকা? এই 12 ঘন্টার পরে আপনার অটোফেজি চালু হয়ে গেল, বডির মধ্যে যে সমস্যাগুলো আছে বডি নিজেই নিজেকে সুস্থ করতে শুরু করে দিল। এখন আপনি যতখানি না খেয়ে থাকতে পারবেন ততখানি উপকার পাবেন। 10টা 11টা 12টা পর্যন্ত অনেকেই 24 ঘন্টা থাকে, 48 ঘন্টা থাকে, 72 ঘন্টাও থাকে, 500 ঘন্টাও থাকে, ওগুলার প্রসেস আছে। আমি আপনি পারবো না, ওগুলো ভালোভাবে না জানলে ওগুলো ডক্টরের আন্ডারে দিয়ে করতে হয়। তো এর মধ্যে কি কিছুই খাবেন না? না খেলে তো থাকতে পারবো না। লবণ পানি খেতেই হবে, ভিনেগার পানি, লেবু পানি, লবণ, লেবু, ভিনেগার এগুলো খেতে হবে। বেকিং সোডা থামলাম এখানে। বেকিং সোডা কি? এমন একটা জিনিস গোটা বডিকে একেবারে ছেঁকে পরিষ্কার করে বের করে দেয়। বুঝতে পারছি? সেখান থেকে কিনবেন না, এটা কিন্তু ওষুধ হিসাবে ব্যবহার করতে হবে। লেবু বডিকে পরিষ্কার করবে, ভিনেগার বডিকে পরিষ্কার করবে, পানি তো পরিষ্কার করেই। পানি হতে বিশুদ্ধ পানি, পানির উপরে আমার ভিডিও আছে, দেখবেন একটু কষ্ট করে। তাহলে এটা বডি যদি পরিষ্কার হয়ে যায়, আপনার শরীরে কোনো ব্যথা বেদনা থাকবে? থাকার তো কথা না। তাহলে এর মধ্যে এই জিনিসগুলো খাবেন, লেবু পানি, ভিনেগার পানি, বেকিং সোডার সাথে যে প্রক্রিয়াটা আছে এই বেকিং সোডা খাবেন। আর তারপরেও যদি ক্ষুধা লাগে, কোনটা? কোকোনাট অয়েল, এমসিটি অয়েল, ঘি, আমরা তো এগুলো চিনি, তাই না? এমসিটি অয়েল না চললেও কোকোনাট অয়েলটা চিনি, এগুলো মেডিসিনাল হতে হবে, মেডিসিন। এই কোকোনাট অয়েলের 60 ধরনের উপকারিতা আছে। আপনার ব্রেন ড্যামেজ হয়ে যাচ্ছে, বডির মধ্যে যত জায়গায় যত ইনফেকশন থাকুক, যত পচা থাকুক, মানে একেবারে নষ্ট না হয়ে গেলে, ক্ষত থাকে না, আলসার ভালো হয়ে যাচ্ছে না? আলসার মানে এক প্রকারের ঘা, এই ঘা গুলা ভালো করে দেয় ওই কোকোনাট অয়েল। ওই কোকোনাট অয়েলটাই ঘা ভালো করে দেয়, ন্যাচারাল ট্রিটমেন্ট। আর আপনার ঘা হলে আমরা অ্যান্টিবায়োটিক খাই, তাই না? সাথে কেমিক্যাল ঢুকে আরো রোগা হই। তাহলে কোকোনাট অয়েল, এনসিটি অয়েল, এটা অনেক দামি তেল, ঘি, এগুলা খেলে আপনার একটু ক্ষুধা লাগবে না, একটুকু না। এনার্জি তো বেড়ে গেছে, আপনার ক্ষুধা লাগবে কেন? ওই যে এনার্জি বাড়ার পরে তো আপনি ফাস্টিং আসছেন। তাহলে 6টার সময় খাইলেন, 12টার সময় আপনার এনার্জি অটোফেজি শুরু হলো, তারপরে যত পারবেন দেরি করে খাবেন। কথা বুঝাতে পারছি? এইভাবে চললে আপনার ওই ব্রেকডাউন হবে কি? চর্বি ভাঙতে 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 আপনার এত বড় ভুঁড়ি ছিল, শুক্কা চিকন হয়ে গেছেন এখন। এরকম হয় যায় না? তখনই তো মানুষ আপনাকে বলে যে ডায়াবেটিস হয়েছে। আর যখন ডায়াবেটিস নিয়ে ভুঁড়ি লম্বা নিয়ে ঘুরেন, তখন আর বলে না যে ডায়াবেটিস হয়েছে। সত্য কথা না এটা? যখন আপনার ডায়াবেটিস আছে, চকচকে সুন্দর চেহারা আছে, ভুঁড়ি আছে একটা বড়, তখন মানুষ বলে না যে ডায়াবেটিস হয়েছে। যখন ডায়াবেটিস ভালো করে দিয়েছেন, শরীরটা শুকাই গেছে, তখনই বলে যে ডায়াবেটিস হয়েছেন। আচ্ছা, তাহলে কি শুকনো শরীর নিয়ে ঘুরবেন? শরীর চিকন হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, এটা নিয়ে ঘুরবেন? সুস্থ থাকতে না, সর্বোপরি আপনাকে দেখতে সুন্দর লাগতে হবে, তবেই আপনি ঠিক আছেন। এখন আরেকটা প্রসেস আছে, আপনাকে তখন আবার ভাত খেতে হবে, চিনি খেতে হবে, দিয়ে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করে শরীরে এনার্জি ঠিক রাখতে হবে। যার শরীরে এনার্জি নেই সে অসুস্থ। কথা বুঝাইতে পারছি? অল্প সময় যেটুক বললাম, এইটুক যদি মেনে চলেন, তাহলে তো সুস্থ থাকবেন ইনশাল্লাহ। কোনো কিছু উপকার হলো আজকে এসে? একটুকু বলানি হয়েছে? হাত উঠান তো, কার কার কতটুকু উপকার হলো? আলহামদুলিল্লাহ, সবারই উপকার হয়েছে, সব হাতে উঠেছে, আলহামদুলিল্লাহ। তবে একটা কথা কি জানেন, আমি আপনি কিন্তু এমন এক জায়গায় যাব, ওই জায়গায় ভালো করার জন্য কেউ মনে হয় 24 ঘন্টার মধ্যে চিন্তা করি না। নামাজ পড়তে হয় তাই নামাজ পড়ি, আল্লাহর কাজ করতে হয় তাই আল্লাহর কাজ করি, কিন্তু একেবারে অন্তর থেকে যদি চিন্তা করি যে আমি ওই জায়গায় যাব এবং অনন্তকাল ওখানে থাকবো, তাহলে ওই জায়গাটাই আমার সবচাইতে জরুরি,
ওই জায়গাটাকেই আমাকে সবচাইতে বেশি করতে হয়, ভালো করতে হবে, তাহলে আপনার কোনো টেনশনই থাকবে না। কথা বলতে পারছি? কথা অনেকখানি বলেছি। 7:30টা টার্গেট দিয়েছিলাম, আর 6 মিনিট। ভাই বলবেন কিছু? দুজন হাত উঠছে, আচ্ছা বলেন তো। আচ্ছা, আমি বলেছি প্রসেস ফুড আর কেমিক্যাল। এখানে প্রসেস ফুডের কথা বলা আছে আর কেমিক্যাল বলা আছে। পৃথিবীতে বিখ্যাত হার্টের ডক্টর, যাকে আমরা এক নামে চিনি, আমি নাম বলবো না এখন, উনি বলেছেন আমাদের হার্টের সমস্যা হলে ওনার কাছে যাই। এই জব্বার আমার এই কলিগ আছে না, একটা কিছুদিন আগে ফাড়লো, হ্যাঁ নামটা আমি বলবো না তো এখানে, তুমি বলেছো। ওই যে ডক্টরের কাছে ফাড়িছে, হার্টের বিখ্যাত ডক্টর, উনি বলেছেন সয়াবিন কোনো তেল নয়, এইটা একটা কেমিক্যাল যা মানব শরীরের জন্য বিষ। সয়াবিন এখনো খান কে? হাত উঠান না একটু দেখি। সবাই খায়, তাহলে অনেক হাত উঠছে, আর হাত তোলার দরকার নাই, এক কথা বলে সবাই। তাহলে আমি আপনি বিষ খেয়ে কিভাবে সুস্থ থাকবো আশা করি? যে হার্টের ডক্টর, বিখ্যাত ডক্টর পৃথিবীর মধ্যে 1, 2, 3-এর মধ্যে হয়তো বা সে আছে, এখন সে বলছে সয়াবিন কোনো তেল নয়, সয়াবিন কোনো তেল নয়, এটা একটা কেমিক্যাল যা মানব শরীরের জন্য বিষ, এবং এই সয়াবিনই দায়ী আপনার সর্বরোগের জন্য প্রাথমিকভাবে। গিরায় গিরায় জমে সয়াবিন তেল। আর একটা কথা বলে, সয়াবিন তেল কিন্তু হজম হয় না, এটা শরীরের বিভিন্ন জায়গায় জমে থেকে সমস্যা করে। একদিনে জমে না, একদিনে আপনি অসুস্থ হননি। আল্লাহ বডির মধ্যে সিস্টেম দিয়ে দিয়েছে, একগুলো সৈনিক দিয়ে আছে, যতই আপনি অত্যাচার করেন ওই সৈনিকগুলো বাইরের জীবাণুর বিরুদ্ধে ফাইট করতে করতে যখন ওই ভিতরে আল্লাহ দেওয়া সৈনিকগুলো মরে যাবে বা দুর্বল হয়ে যাবে, তখন বডি আপনার দুর্বল হয়ে যাবে। আপনি আবর্জনা ঢোকাবেন আর ওই সৈনিককে এই আবর্জনাগুলো মেরে ফেলবে। সয়াবিন তেল। আর কি ভাই, কি বলতে চাইছিলেন? আসেন, চলে আসেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা ভিটামিন কিভাবে আসবে? ডিমের চাইতে কি অন্য জায়গায় ভিটামিন বেশি আছে? কোকোনাট অয়েল মেডিসিন যেটা বললাম, আমি 2 চামচ খেয়ে এসেছি সকালবেলা, 12টা পর্যন্ত কথা বলতে পারবো। কোকোনাট অয়েল 2 চামচ সকালবেলা খেয়েছি, 12টা পর্যন্ত কথা বলতে পারবো। আমার তো শক্তির এনার্জি নেই। আপনি বলছেন পুষ্টি পাবেন না, পুষ্টি যখন পাবেন না মানে আপনি অসুস্থ। আর ওই থিওরিতে গেলে আপনার এই শরীরে দুর্বল হবে না, পুষ্টিরও ঘাটতি হবে না। বাদাম আছে, ঘি আছে, কোকোনাট অয়েল আছে, এমসিটি অয়েল আছে, সবজি, এগুলা খাবেন। খেয়ে যখন আপনার ওই পর্যায়ে চলে যাবে, তখন আপনি ওখানে সব খেতে পারবেন, সুস্থ হবেন, তারপরে সব খেতে পারবেন। এটা তো একটা ট্রিটমেন্ট হিসেবে নিতে হবে। সাময়িক বন্ধ থাকবে। 7 প্রকার চিনির কথা বললাম, এটা সাময়িক বন্ধ থাকবে, তারপরে তো আপনি চিনি খেতে পারবেন। যখন আপনি শক্তি মানে মাসেল ওয়ার্ক করবেন, তখন আপনার গায়ে শক্তি লাগবে। শক্তি না থাকলে তো আপনি ব্যায়াম করতে পারবেন না। বুঝতে পারছি? দেখাবেন। আচ্ছা ভাই, আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দিই। স্যার, এই মাঠে সবচাইতে বিরক্ত আপনাকে আমি করছি। আপনি প্রশ্ন করেন। আমার সুস্থতার জন্য। হ্যাঁ বলেন। সুস্থতার জন্য এবং আমার বাড়ির সাপোর্টে আমি 7 দিনের মধ্যে একটা ভালো রেজাল্ট পাইছি। এখন আমরা দেখা যায় খাদ্যর ব্যাপারে আমাদের বাড়ির সাপোর্টটাই আসুন। সুতরাং আমার দরকার হলো সবজি। বাড়িতে রান্না করছে তেলানি, আমি তেলানি খাইতে বাধ্য। এখন মা বোনদের এই ব্যাপারে একটু সচেতনতার জন্য আপনি কিছু কথা বলবেন। ধন্যবাদ ভাই, বুঝতে পারছেন। আচ্ছা বলি, সুস্থ না থাকলে আপনার বাড়ির যে মাথা বলতে আমরা কি বুঝি? যে টাকা ইনকাম করে তাকে মাথা বলি আমি, আপনারা কি বলেন জানি না। ওই মাথাটা যদি অসুস্থ থাকে, তাহলে আপনার ফ্যামিলির কি অবস্থা হবে? মায়েদেরকে আমি বলছি এখন, মায়েরা তো সাধারণত আমরা ধরে নিই যে আব্বারাই টাকা ইনকাম করে, তাই না? ওই আব্বা যদি অসুস্থ থাকে, তাহলে মায়েদের কি অবস্থা হবে? একেবারে অবস্থা খারাপ হয়ে যায়, সংসারে কোনো কিছু ঠিক থাকবে না। তাহলে ওই ইঞ্জিন, ওটা তো ইঞ্জিন, তো ইঞ্জিনকে সুস্থ রাখবে কে? দায়িত্ব আপনার হাতে। একটা কথা বলা হয়, আগে বলতো কি, শিক্ষিত মা দাও, শিক্ষিত জাতি দিব। উল্টাই দিয়েছি, সুস্থ মা দাও, সুস্থ জাতি দিব। সুস্থ জাতি ছাড়া কোনো কাজ কোনো কালে সম্ভব না। আপনি যদি এই জ্ঞানটা অর্জন করেন যে এই যে খাবারটা আমার বাচ্চার মুখে ঢুকাই দিচ্ছে, এইটা দিয়ে আমার বাচ্চার বডি গঠন হবে, এটা মাথার মধ্যে রাখবেন। যেটা ঢুকাই দিচ্ছে আপনার বাচ্চার মুখে বা আমার স্বামীর মুখে, ওইটাই দিয়ে তার বডিটা গঠন হবে। আর আপনার কিছু চিন্তা করতে হবে না, একটা কথা চিন্তা করবেন,
প্রসেস ফুড চিনে নিতে হবে, কেমিক্যাল যুক্ত খাবার চিনে নিতে হবে। ঠিক আছে, প্রসেস ফুড চিনেন, এক কথা বলে দিয়েছি। আর আজ থেকে 30-40 বছর আগে চলে যান, যে খাবারগুলা এখন আছে তখন ছিল না, কিন্তু তখন এই এত রোগও ছিল না। আর তখন আপনি অটো পরিশ্রম করতে বাধ্য হতেন, কিন্তু আমি দেখেছি এই কাফুরিয়ার মানুষ পায়ে হেঁটে এখানে আসতো 2-2.5 কিলো। এখন কাফুরিয়ার মানুষ বাজার থেকে বাড়িতে যাবে 1 কিলো, হাফ কিলো হেঁটে যায়। আমি ঢালান থেকে আমার বাড়ি 1 কিলো, কতবার যে পায়ে হাঁটতাম, এখন মোটরসাইকেল নিয়ে হাঁটি। মানে আমাদের সিস্টেমটাই হয়ে গেছে পরিশ্রম না করা। আর মায়েরা তাহলে পরিশ্রম করবে কি করে? আগের মায়েরা ধান বানেনি, আগের মায়েরা যে কি করছে আটা পিষেনি, আগের মায়েরা যে কলসি কাকে নিয়ে পুকুরে নামিছে উঠেনি, তো এক্সারসাইজ তো ঠিকই করছে, নিজের অজান্তে এক্সারসাইজ করছে। তাহলে আপনার তো এগুলো নাই এখন। তারা পাটাতে কি করছে, আগে পিছিয়ে যায়, আর এখন ব্লেন্ডারে চাপ দেনার হয়ে যায়, তাই না? তাহলে যেহেতু এত সুখ নিয়েছেন তাই এত অসুখ হয়েছে, তাহলে এখন আপনাকে বাধ্য হয়ে এক্সারসাইজ করতে হবে। ঠিক আছে, খাবারের টেবিলটা পরিচ্ছন্ন রাখবেন, মানে কি খাবারের মধ্যে কখনোই কেমিক্যাল ঢোকাবেন না, প্রসেস ফুড ঢোকাবেন না। ফার্মের জিনিস ছাড়া বর্তমান বিশ্বে কোনো জিনিস নাই। আর ফার্মে যে অ্যান্টিবায়োটিক গ্রোথ হরমোন গুলো দেওয়া হয়, মুরগি বলেন, মাছ বলেন, গরু বলেন, তাড়াতাড়ি বড় হওয়ার জন্য দেয় না? তাহলে ওই জিনিসটা কি নষ্ট হয় যেটা গরু বা মুরগি বা হাঁস খায়? ওর ভিতরে তো বড় হতেই থাকে, ওইভাবে বাজারে বিক্রি হয়, ওইভাবে আমি আপনি জবাই করে খাই, আর ওইভাবে আমিও আপনি ওই হরমোন দ্বারা মোটা হইতে থাকি। কথা বলতে পারছি কি বলছি ভাই, কিছু বলবেন? আমরা যে বাইরের প্রসেস ফুড, ফাস্ট ফুড খাই, এই ফুডগুলা খেলে শরীরের মধ্যে কতদিনের রিয়াকশন থাকে? আমি আরো বলবো, প্রশ্ন করে চলে যাবো, আপনি উত্তর দিন। আর আমরা যে হলো বাইরে থেকে যে সবজিগুলা খাই, সবজিগুলা কিনে আনি, এটাকে কি করে অ্যালকালাইন করবো? বিষমুক্ত করব। আর একটা প্রশ্ন হলো, খাবার খেয়ে ওজন কমে, সেটা কি করে? প্রথম প্রশ্নটা ছিল যেই কেমিক্যাল যুক্ত খাবার খায় এর রিয়াকশন কতদিন বডিতে থাকে। চিপস খায় না বাচ্চারা? তুমি খাও না বাবা চিপস? এই 1 প্যাকেট চিপস যদি আপনি আপনার আদরের সন্তানকে আদর করে নিজের টাকা খরচ করে মুখে তুলে দেন, 6 বছর, 6 ইয়ার্স ওর বিষক্রিয়ার বডির মধ্যে থাকবে। এই 6 বছর ধরে ওই বিষক্রিয়াটা কুরে 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 আপনার বাচ্চাকে খাবে। যত প্রসেস ফুড আছে আপনার বাচ্চাকে খাওয়ান, আপনি যত প্রসেস ফুড আছে দোকান থেকে কিনে খাওয়ান, নাম বলবো না তো আমি, দোকান থেকে ডাইরেক্ট আদর করে কিনে খাওয়ান, এই সবগুলার আপনার বাচ্চার ব্রেনকে অস্থির, একেবারে এমন অস্থির করে রাখে, কোনো সময় ঠান্ডা রাখে না। 6 বছর এই বাচ্চা অস্থির থাকবে। আপনার বাচ্চা ওই রকম কথা শুনে, যে রকম কথা আপনি আপনার বাবার কাছ থেকে শুনেছেন, বা আপনার বাবার সাথে বা আপনার মায়ের সাথে আপনারা যেই আচরণ করেছেন, ওই আচরণটা কি আপনার বাচ্চা আপনার সাথে করে না তার থেকে অস্থির আচরণ করে? অস্থির আচরণ করে না। কি জানেন, আপনি এই প্রসেস ফুড খাননি ওই সময়ে, 5, 6, 7, 8, 10 বছর বয়সে আপনি এই কেমিক্যাল খাননি, তাই আপনি ঠান্ডা ছিলেন। এখন আপনি কেমিক্যাল খাচ্ছেন, তাই আপনি আপনার বাচ্চাকে কেমিক্যাল খাওয়াচ্ছেন, আপনার বাচ্চাকে ধ্বংস। বাচ্চার মেধা বলে কিছু থাকতেছে, এখন পড়া মনে রাখতে পারে না, তাই না? এই খাবারগুলো বন্ধ করতে হবে। 6 বছর সুস্থ হতে লাগবে। এখন যদি বন্ধ করেন, আপনার বাচ্চাকে যদি প্রসেস ফুড খাওয়ানো এখন বন্ধ করেন, এখন থেকে 6 বছর সময় লাগবে বাচ্চার ব্রেনটা ক্লিয়ার হতে, তারপরে আপনার বাচ্চা সুস্থ হবে। কতখানি কঠিন, আসলে সুস্থ থাকা কঠিন। বর্তমান বিশ্বে সুস্থ থাকা আর সোনার হরিণ হাতে নিয়ে ঘোরা একই কথা। আচ্ছা, তারপরে আপনার বাজারে যেই খাবার খেয়ে ওজন বাড়বে না, তাই না? সোজা কথা, খাবো এক্সারসাইজ করবো ওজন বাড়বে না, খাবো এক্সারসাইজ করবো ওজন বাড়বে না, খাবো কোষের মধ্যে চিনি যাবে, কাজ করবো পুড়ে শেষ, আবার ক্ষুধা লাগবে আবার খাবো, কারণ কাজ না করলে ওটা বেড়ে যাবে। এখন ভাইয়ের প্রশ্নটা অন্য খাতে ছিল যে খাইলে তো মোটা হয়ে যায়, তাহলে কোন খাবার খাইলে মোটা হবে না, এটাই ছিল প্রশ্ন, তাই না? হ্যাঁ, যেই খাবারে চিনি নাই এই খাবার যত খান মোটা হবেন না। তবে যত ভালো খাবার পৃথিবীতে থাক, যত চিনি ছাড়াই খাবার থাক, আপনি যদি কোন রকম পরিশ্রম না করেন, এই সবজি খেয়েও, ডিম খেয়েও, মাছ খেয়েও আপনি মোটা হয়ে যাবেন। কি অবস্থা! সবজিতে চিনি নাই, ডিমে চিনি নাই, মাছে চিনি নাই, খায়া যদি এক্সারসাইজ না করেন বা মাঠে কাজ না করেন, তাও মোটা হয়ে যাবেন। উত্তর হয়েছে মোটামুটি। আর বাজারে তো কেমিক্যাল মিশ্রিত, সার মিশ্রিত সবজি ছাড়া সবজি নাই।
এটা কিভাবে আপনি কিছুটা হলেও মুক্ত করবেন? এটা বাজার থেকে কিনে নিয়ে আসার পরে পার লিটারে 1 বড় চামচ বেকিং সোডা দিতে হবে। পার লিটার পানিতে 1 বড় চামচ বেকিং সোডা দিয়ে ওই পানিটা ঘোলাই নিয়ে ওর মধ্যে বাজার থেকে নিয়ে আসা সবজি চুবাই রাখবেন, চুবাই কিছু দিয়ে মানে চুবাই রেখে তার 15 থেকে 20 মিনিট চুবাই রাখার পরে ওইটা তুলে ট্যাপ ওয়াটারে, ফ্লো ওয়াটারে যদি ভালোভাবে কষলান 80-85 ভাগ উপরে যে বিষগুলা দিয়েছে কীটনাশক এগুলো চলে যায়। আর ওই যে শিকড়ের মাধ্যমে গাছের ভিতর দিয়ে যে সারটা খেয়েছে ওটা যাবে না। এটা তো একটা কেমিক্যাল। কথা বললে আমার কথা মনে আসে, বছরে 2 কেজি কীটনাশক খায় আমরা, সার কীটনাশক। 1 বছরে প্রত্যেকটা মানুষ 2 কেজি কীটনাশক খায়, সার কীটনাশক। তাহলে আপনার লিভার কিডনি থাকে এইভাবে খাই, এইভাবে। আর যখন ওদের বিষ দেয়, আমরা এখানে এক্সারসাইজ করি, এখানে বিষ দেয়, বাধ্য হয়ে আমরা সরে যেতে, ওই বিষগুলো আমার দিক দিয়ে ঢুকে সব শেষ করে। আরেকটা কি প্রশ্ন ছিল ভাই? 2-3টা প্রশ্ন দিয়েছি। আর প্রশ্ন থাকলে মায়েরা প্রশ্ন বলেন। খালি পেটে বেকিং সোডা, খালি পেটে বেকিং সোডা আপনার খাওয়ার 1-1.5 ঘন্টা আগে আর খাওয়ার 2 ঘন্টা পরে, এর মধ্যে বেকিং সোডা খাওয়া যাবে না। প্রসেস 3টা আছে, ভিনেগারের সাথে আছে, লেবুর সাথে আছে, খালি পানির সাথে আছে। মানে পেটের কন্ডিশন, বডির কন্ডিশন অনুযায়ী 3টা যে কোনো একটা বেছে নিতে হবে। এক্সারসাইজ কি যে কোনো সময় করতে পারবেন? ফাইন একটা প্রশ্ন। এই ভুলটাই বেশিরভাগ মানুষ করে। যারা ওয়েট কমাবেন, যারা ওয়েট কমাবেন মানে ওজন কমাবেন, তারা খালি পেটে এক্সারসাইজ করবেন, খালি পেটে সকালবেলা। আর সকালবেলা যে ওজন কমাবেন, যে ওজন বাড়াবেন, সবাইকেই সকালবেলা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ইয়োগা, নিঃশ্বাসের ব্যায়াম, খালি পায়ে ঘাসে হাঁটা, এগুলা করতেই হবে। তারপরে মাসেল ওয়ার্ক করতে হবে সপ্তাহে 3 দিন, মানে 1 দিন পর পর, বিকালবেলা, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পরে। মাসেল বিল্ডিং এক্সারসাইজ। এখানে একটা কথা আছে, শক্তির কি ঠেকা পড়ছে? শক্তি আপনার গায়ে এমনি এমনি থাকবে বা আসবে? ওইটার যদি সাধনা না করেন, আপনি শক্তি বাড়াইতে হলে আপনাকে শক্তির কাজ করতে হবে। যে মাঠে কাজ করে আর যে অফিস আদালতে কাজ করে, শক্তি জীবনে সমান হবে? তা আপনি যে অফিসে বসে আছেন, আপনার শক্তির প্রয়োজন নাই। তাহলে আপনাকে, যেহেতু আপনার মাঠের কাজ নাই, আপনাকে জিমে যেয়ে কাজ করতে হবে, নয়তো বা ইউটিউবে এক্সারসাইজের অভাব নাই। ডক্টর জাহাঙ্গীর কবির স্যার, ডক্টর মজিবুর রহমান স্যার, ডক্টর মজিবুল হক স্যার এই নিয়েই কাজ করেন। আপনারা এই 3 স্যারের নাম লিখে ইউটিউবে সার্চ দিবেন, যা চাবেন তাই পাবেন। আপনাকে শক্তি বাড়াইতে হবে। সুস্থতা মানে কি? কথার মধ্যে কথা চলে আসছে। সুস্থতা মানে কি বলেন না? রাসেল ভাই, আপনার বয়স 25 বছরের যেই শক্তি থাকার দরকার আপনার আছে? আপনি কোনো ওষুধ খান? ওষুধ খান না, মনে করেন তো আপনি সুস্থ, তাই না? আপনার ওই 25 বছর বয়সে 3 ঘন্টা 4 ঘন্টা করে খেলেছি আমি, আপনি পারবেন? এই মাঠে ফুটবল খেলেছি 1.5 ঘন্টা 2 ঘন্টা, আপনি পারবেন? তাহলে আপনি সুস্থ? না স্যার, আমি তো কোনো ওষুধ খাই না, আমি সুস্থ। জি না, যে বয়সে যে শক্তি থাকার দরকার, ওই বয়সে শরীরে যদি ওই শক্তি না থাকে, আপনি অসুস্থ। বুঝতে পারছি? সুস্থতাতে ওইটা শক্তি দিয়ে পরিমাপ হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন ভাই? পাঁচটা গোপন সূত্র স্যারে, মানে মজবুর স্যারের 7টা গোপন সূত্র, আর জাহাঙ্গীর স্যারের 5টা, 6টা করছে আরেকটা না পরে, তাহলে ওটা আমার কাছে আসেনি তথ্যটা। এগুলো সব বলে ফেলেছি। ঘুম, রুটে থাকা, ফিজিক্যাল এক্সারসাইজ করা, টেনশন না করা, আর আরেকটা কি, খাবারটা সিলেকশন ঠিক রাখা। ওইটাই টেনশন না করাটা মানসিক প্রশান্তি। এই কটা 5টা জিনিস, 5-6টা জিনিস আপনাকে করতে হবে, আর কিছু লাগবে না। খাবার চিনতে হবে, মানসিক প্রশান্তি চর্চা করতে হবে, মানে টেনশন করা যাবে না, ভালো ঘুমাইতে হবে, রোদে থাকতে হবে, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে আপনার কাছে রোগ আসবে না। আর এই কয়টা ফাইন। আর কিছু? মা বোনেরা তো নিয়মিত মাঠে আসবে না, যেহেতু কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে আসছে, তাদের একটু খুশি করে। আচ্ছা, মা বোনেরা কি অসন্তুষ্ট আছেন আসে এখানে এসে? না হ্যাঁ ঠিক আছে, আপনি এর আগে অনেক কদিন আসছেন, কিন্তু এখানে আজকে এসে কি আপনার মনে কোনো কষ্ট দিয়েছি আমি? এক্সারসাইজ দেখবেন তাই আসছেন। আপনাদের জন্য একটা ব্যবস্থা করবো, যে পর্দা দেখছেন না, পর্দা দিয়ে ঘিরে দেবে, প্রতি শুক্রবারে আপনারা আসবেন, এই পর্দার মধ্যে এক্সারসাইজ করবেন,
এবং শুধু এক্সারসাইজ না করেন, বসে থাকবেন, বসে থেকে আমি যে লেকচারগুলো দিব এভরিথিং বিষয়গুলো আপনারা শিখে যাবেন। কারণ আপনি ঘুম থেকে উঠে মানে আপনার 24 ঘন্টা কিভাবে চলবেন সবগুলো আমি তো বলে দিই। এখানে যারা এক্সারসাইজ করে আমার সঙ্গে আমি সবগুলো বলে দেবেন, এইভাবে মেনে তারা সুস্থ হয়েছে। কিন্তু আজকে যে 1 ঘন্টার মধ্যে কি সেটা কি সম্ভব হলো? এজন্য আসতে হবে। আর সবচেয়ে বড় কথা, আগে জানবেন তারপরে মানবেন। যদি ভুল জেনে মানতে থাকেন আপনিও ভুলের মধ্যে পড়বেন। মানতে যাওয়ার আগে আপনাকে সঠিকভাবে আগে জানতে হবে। তাহলে আগে জানতে হবে। স্যারের বই আছে, গাইডলাইন আছে, আমার থেকে যা চাবেন আমি দিতে পারবো ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে সুখটা কি আম্মাজানেরা জানেন? আপনি তো মনে করেন আমার ছেলে একটা বড় চাকরি পেয়েছে, সুখ, তাই না? আসলে ওখানে সুখ নাই। যার সুস্থতা নাই তার কিচ্ছু নাই। তা আপনার ফ্যামিলির যত সদস্য আপনার হাতে, আপনার পাওয়ার কথা চিন্তা করছেন? আপনার ছেলে মেয়ে, আপনার স্বামী, আপনার ফ্যামিলিতে যারা খায় তারা সুস্থ থাকবে আপনার হাতে। তাহলে আপনার পাওয়ার কথা হিসাব করেছেন আপনি? ইচ্ছা করলে তাদেরকে অসুস্থ করে দিতে পারবেন, ইচ্ছা করলে আপনি ওদেরকে সুস্থ রাখতে পারবেন। মানে ওরা আপনার আন্ডারে থাকতে বাধ্য। কোন রকমের সমস্যা আছে বলে অতিরিক্ত ঘুম আছে, সব চলে যায়। এমন কোন রোগ নাই যে যেটা আপনার বডিতে থাকবে, সবগুলো চলে যাবে ইনশাল্লাহ। কি জানেন, আপনি ভালো অভ্যাসগুলো গঠন করেন সবগুলো চলে যাবে, একটাও থাকবে না। হ্যাঁ, এই আপনার আচ্ছা, আমি এই যে বসে আছি, ঘুম পাচ্ছে, এটা বোধ হয় রাত্রে ভালো ঘুম হয় আপনার, না? রাত ঘুমিয়ে যাওয়ার উদ্দেশ্য পাইনি। এই যে বেশি ঘুম তো ভালো না, কোনো কিছুই বেশি বেশি ভালো না। এবার আমি একটা কথা বলবো, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। ইসলামে মাঝামাঝি থাকার কথা বলা হয়েছে না? বাড়াবাড়ি কোনো কিছু ভালো না, ঘুমটাও বেশি ভালো না। বডির মধ্যে কোন রকমের সমস্যা আছে বলে ঘুমটা বেশি হচ্ছে, এই সমস্যাটা চলে গেলে ঠিক হয়ে যাবে। অতিরিক্ত খাওয়া কি তাহলে ভালো? আমার বডির কোনো দরকার নাই খাওয়ার, আমার এনার্জির কোনো অভাব নাই, আমার কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না। খাওয়ালে একজন এসে বললো তো খাও, আমি খাইলাম, তাহলে আমার বডিতে ওটা নিবে? কখনোই নিবে না। কিন্তু বডির দরকার নাই, নিবে কি জন্যে? আর অতিরিক্ত যখন আমাদের ভুঁড়ি বা পেট বেড়ে যায় তাহলে ওইটা কি ভালো? ইসলামে কি বলেছে? ওইটাও তো বাড়াবাড়ি। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আমি শর্ট টাইম ছেড়ে দেবো। বেশি খেলে মরবে। আচ্ছা, একটা কথা বলি, যারা দেখেন আজ থেকে 20-30-40 বছর আগে খাবারের অভাব ছিল, এখন কিন্তু খাবারের অভাব নাই। ওটা নিয়ে বল। যারা খাবারের অভাব ছিল তখন মানুষ কি হতো? না খেয়ে দুর্বল হতো শারীরিকভাবে। খেয়াল করেছেন কি? চিকন থাকতো, চামড়া ধরলে টান দিয়ে লম্বা চলে আসতো। না খেয়ে দুর্বল হতো, কিন্তু তাদের কি ডায়াবেটিস, হাই প্রেশার, হার্ট ডিজিজ ছিল? কোন রোগ ছিল কি? ডায়াবেটিস কি জিনিস শুনেই নেই। তারা খাইতে পারতো না, মানে কম খাইতো, কম খাওয়ার কারণে শারীরিক ভাবে দুর্বল হইতো, কিন্তু রোগ ছিল না। আর এখন খাবারের অভাব নাই, মানুষ খাচ্ছে, সুন্দর চকচকে চেহারা, এত বড় একটা ভুঁড়ির তেল তেলি অবস্থা, আর হচ্ছে অসুখ, হচ্ছে ঔষধ খাচ্ছে, অসুখ হয়ে বিছানায় পড়ে থাকছে। আর এটাই ঠিক, আমরা তাই মনে করি, তাই না? মাকাল ফল আছে না, দেখেননি কি সুন্দর লাল টকটকে, আর ভিতরে কি এতই কালো, দেখলে তখন আর ওখানে তাকানো যায় না। এখনকার বর্তমান আমাদের সবার অবস্থা একই। উপরে যখন একটু শুকাই যায় তখন তোমার সমস্যা হয়েছে, উপরে কি সুন্দর চকচকে, আর ভিতরে 8-10-20 টাকার ওষুধ খায়, হ্যাঁ খুব ভালো। হ্যাঁ, কি অবস্থা, তাই না? একই ঘটনা ঘটে। স্যার এই কথা বারবারই বলে, একটু প্রথমেই বলেছি, আপনি যখন সুস্থ হয়ে যাবেন, ওষুধ ছেড়ে দিবেন, আরামে আছেন, শরীরটা চিকন হয়ে গেছে, তখনই বলবে যে তোমার কি হয়েছে, তোমার সর্বনাশ, তুমি তো মরে যাবে। আমাকে বলেছে, আমাকে, যখন আমার 82 কেজি ওজন ছিল, এইরকম একটা সুন্দর ভড়ি ছিল, ওটা নিয়ে ঘুরতাম, 22 টাকার ওষুধ খাইতাম, খুব ভালো। যখন এই লাইনে আসলাম, এসে আমার ওজন কমে একেবারে 50 কেজি মতো কাহিনী আছে এর মধ্যে, কমে গেলাম, শিক্ষণ আমি বাইরে বেড়াচ্ছি, তখন আমাকে বলছে কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো, চোখে তো দেখতে পাচ্ছি না। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ খুব ভালো, চোখে তো দেখতে পাচ্ছি না। আমার ভিতরে ভালোটা আপনি চোখে দেখতে পাবেন? নিজেকে ভালোবাসেন না। এই দেখেন, কালকে একটা কথা বলছিলাম এখানে, শিরক কথাই থাকে। আপনি যদি একটা মানুষকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করেন তাহলে ওটাই শিরক, আমি মনে করি। ওই লোকটা বলছে যে আমি তো চোখে দেখতে পাচ্ছি না, যে তোমাকে সুন্দর লাগছে, তাহলে কি করবো? বেশি বেশি খায় সুন্দর চকচকি করে ওকে বলাবো যে হ্যাঁ আমি বলবো আমি সুন্দর আছি। তাহলে ও সন্তুষ্ট হলো, আল্লাহ সন্তুষ্ট হলো না। কথা বলতে পারছি? হ্যাঁ,
তাহলে নিজেকে ভালোবাসতে হবে। কে কি বললো পৃথিবীতে কোনো যায় আসে না, আপনার সুখ আরেকজন নিয়ে এসে দিতে পারবে না। আপনি যে থিওরিগুলো বললাম, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, ভালো ঘুমানো, টেনশন না করা, সকালে উঠা, নিঃশ্বাসের ব্যায়াম করা, এটা নিঃশ্বাস ব্যায়াম ছাড়া কেউ মানে ভালো থাকতে পারবে না। এগুলো কে করবে, আপনি না আমি? যার স্বাস্থ্য তার সম্পদ। বি হেলদি অ্যান্ড কিপ হেলদি, আমার ডায়লগ থাকে না? মোটামুটি বুঝেছেন, এটুকুই করেন। আর আরেকটা কথা বলি, খুবই জরুরি, রাত জাগে নিষেধ আছে। এই কারণে আল্লাহ দিন দিয়েছে কি জন্যে? কর্ম করার জন্য। রাত দিয়েছে ঘুমানোর জন্য। আর তাহলে আমরা কি করি? উল্টা 8টা পর্যন্ত ঘুম পাড়ি, এই যে ঘুম পাড়ে 8টা পর্যন্ত ঘুম পাড়ি, আর এদিকে 12টা পর্যন্ত কাজ করি। তাহলে আল্লাহর আইনের উল্টা হয়ে চলবেন। আপনার যে মালিক, তার আইনের উল্টা হয়ে চলবেন, তো মালিক আপনার কাছে মালিকের জিনিস রাখবে? সন্ধ্যা হয় মানে কি জানেন? বডির সব পার্টস বুঝে যে অন্ধকার হয়ে আসছে, এখন আমার ঘুমাইতে যেতে হবে। মেলা কাহিনী আছে, হরমোনের রিলিজের ব্যাপার আছে। বডি থেকে হরমোন রিলিজ হয় আপনাকে ঘুম পাড়ানোর জন্য। আর ওই সময় আপনি কি করি? হঠাৎ করে কারেন্টের সুইচ দিয়ে আলো করে ঘরে আলো দিয়ে দিই। কারণ ওই হরমোন কি করবে? উল্টা আপনার বডিতে অস্থিরতা তৈরি করবে। আর রাত্রে আলো জ্বেলে কখনোই ঘুমাবেন না। জিরো লাইট, ডিম লাইট যা বলেন বন্ধ করে ঘুমাবেন, তাছাড়া আপনার সর্বনাশ হয়ে যাবে। এই আলো আপনার রোগের আরেকটা কারণ। বহু কারণ আছে যা আমরা করি। এখন একটা খেয়াল করবেন, আজ থেকে 20, 25, 30 বছর আগে যেভাবে মানুষ জীবনযাপন করতো, ওইভাবে যদি জীবনযাপন করেন, একটা একটা করে সব রোগ আপনার কাছে চলে যাবে। 30 বছর আগে যাবেন, 2000 সালে যান, কিংবা 90 সালে যান, 90 দশকে গিয়ে দেখেন কারণ না দেখলে পড়বো না। কি দেখছে? এখন চোখে মানুষ কম দেখে, বেশি আলোতে দেখে দেখে চোখের ক্ষমতা কমাই দিছে। মোটরসাইকেলে গিয়ে গিয়ে হাঁটার ক্ষমতা শেষ। বুঝতে পারছেন? আচ্ছা, আর কোনো প্রশ্ন না থাকলে আমি ইনশাল্লাহ শেষ করে দেবো। নিঃশ্বাসের ব্যায়াম আছে 6 ধরনের, বলতে আমার কমপক্ষে 10-15 মিনিট সময় লাগবে। আপনারা শুক্রবারে আসেন না নিয়মিত, একদিন এসে প্রশ্ন করবেন, আমি করে দেখাই দেবো 6 ধরনের নিঃশ্বাসের ব্যায়াম। ঠিক আছে? এগুলো ট্যাপিং, নিঃশ্বাসের ব্যায়াম একটু আগে করাইছি, এখানে আপনাদের একটা করাইছি। 6 ধরনের ব্যায়াম আপনাকে করে দেখা দেবো ইনশাল্লাহ। আপনাদের এখান থেকে এখানে আসেন, এখানে আমি শেষ করে দেবো। অনেকেই বিরক্ত হয়েছে, অনেকক্ষণ পেশাল পড়ছে, একই পেশাল ভালো লাগে না। কোনো প্রশ্ন? শেষ করে দেবো। আচ্ছা, যে কোনো কাজ যদি আপনি মনে করেন যে এটা আমি করব, তাহলে আপনি করতে পারবেন। আর যদি মনে হয় শুনলাম যে কি হলো, না করলে কি হবে, না করলে আমরা যাই হয় আছে এখন তাই হবে। এখন যে অবস্থায় আপনি আছেন এর থেকে খারাপ হবে। ওটা যদি থাকতো তাহলে তো একটা কথা ছিল, যেখানে আছেন এখানে থাকলে তো একটা কথা ছিল, কিন্তু এর থেকে খারাপ হবে। আপনি এটা খারাপ কাজ করলে আপনি ভালো রেজাল্ট পাবেন। আব্দুর রউফ, রাত 10টা থেকে 2টা পর্যন্ত ঘুমাইতে আপনি বাধ্য, যদি শরীরকে টাইট রাখতে চান। তারপরে অন্য 3 ঘন্টা বা 4 ঘন্টা। ঠিক আছে? এক কথা ছেড়ে দিয়েছি। 10টা থেকে 12টার মধ্যে ব্রেন তার সারাদিনের ড্যামেজটা রিকভার করে, আর 12টা থেকে 2টা পর্যন্ত বডি তার ড্যামেজটা রিকভার করে। আর এই সময় যারা পড়ে দেখেন না, বেশিরভাগ মানুষের 11টা 12টার দিকে ঘুমায়, তাহলে ব্রেনটা ড্যামেজ হয়, ভুলে যায়। আচ্ছা, আর কোনো প্রশ্ন? ভাত কিভাবে খাবেন? যারা মেইনটেনে আছেন, ভাত রান্না করে অবশ্যই লাল চালের ভাত। এটা সাদা চালটা প্রসেস ফুড, সাদা চালটা প্রসেস ফুড বলে দিলাম। এই ভাতটা আগের দিন রান্না করবেন, লাল চাল রান্না করে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন 10 ঘন্টা। নর্মাল ফ্রিজে রেখে দেবেন 10 ঘন্টা। নর্মাল ফ্রিজ থেকে বের করে, আমরা গ্রামীণ ভাষায় বলি যে ভাত তেলানি, এই ভাত তেলানিটা করবেন ঘি দিয়ে অথবা ওই কোকোনাট অয়েল দিয়ে। ঠিক আছে? যে কোনো অ্যাসিডিক ফুড খাওয়ার আগে অবশ্যই আপনাকে অ্যালকালাইন ফুড খেয়ে নিতে হবে। আপনি ভাত খান, মাছ খান, ডিম খান, মাংস খান, তার খাওয়ার আগে আপনাকে সবজি অথবা সালাদ খেয়ে নিয়ে তারপরে ওটা খেতে হবে। আর একসঙ্গে 2টা অ্যাসিডিক ফুড খাওয়া যাবে না। মাছ, মাংস, ডিম, দুধ তো বন্ধ, ঘি, মাছ, মাংস, ভাত, ডিম এগুলো একসাথে খাওয়া যাবে না। আপনাকে সবজি থাকতেই হবে, 70% সবজি আপনার প্লেটে থাকতেই হবে, মানে অ্যালকালাইন ফুড। তারপরে আর এই 30% আপনি অ্যাসিডিক ফুড খাবেন, মাছ, মাংস, ডিম, ভাত, যদি আপনি সুস্থ হন। আর অসুস্থ অবস্থায় আরো বেশি 90% আপনাকে অ্যালকালাইন ফুড খেতে হবে। সব ফলমূল অ্যালকালাইন, সব শাকসবজি অ্যালকালাইন, কাজু বাদাম আর কাঠবাদাম অ্যালকালাইন, আর বাদ বাকি সব অ্যাসিডিক ফুড। তেলের মধ্যে শুধুমাত্র নারকেল তেল অ্যালকালাইন, আর বাদ বাকি যা আছে সব অ্যাসিডিক ফুড। ঠিক আছে? দোয়া পরে শেষ করে দিই। সিয়াম বাবা, সিয়াম দৌড়। আমরা প্রতিদিন যেভাবে এখানকার এক্সারসাইজটা শেষ করি, আজকেও ইনশাল্লাহ আমাদের আজকে প্রোগ্রামটা এইভাবে শেষ করে দেব। এই দোয়ার মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর যারা মা বোনেরা আসতে চাচ্ছেন শুক্রবারে আসেন, আমরা প্রতি শুক্রবারে ব্যবস্থা রাখবো আপনাদের
এক্সারসাইজ করলেও করতে পারবেন, বসে থেকে আমাদেরকে দেখলেও দেখতে পারবেন। আমরা কোনটা দিয়ে সুন্দরভাবে ঘিরে দেবো ইনশাল্লাহ। আর দূরাগত যারা মেহমান আছেন, শুক্রবার সাধারণত ছুটির দিন, আপনারা একটু কষ্ট করে আসবেন, ইনশাল্লাহ আপনারা কোনো না কোনো কিছু শিখতে পারবেন, আপনার কোনো না কোনো কিছু কাজে লাগবেই। এখানে প্রথমে দেখলেন যে কতজন সুস্থ হয়ে গেছে, কি অবস্থা, হাঁটু কাটতে 4 লাখ রুপি চেয়েছিলেন, ভাই দৌড়াচ্ছিল, এরকম অনেক ঘটনা ঘটছে। আর একটা কথা বলে নেই, সুখে থাকলে ভূতে গেলায়, বহুজন সুস্থ হয়ে গেছে, এই মাঠ ত্যাগ করেছে, তাদেরকে দাওয়াত দিয়েছি, আজকে পর্যন্ত তারা আমার সঙ্গে দেখা করতে আসেনি। ইন্ডিয়া যাওয়ার জন্য সব রেডি, পাসপোর্ট ভিসা রেডি, ইন্ডিয়া গেলে কত টাকা লাগে যারা গিয়েছে তারাই জানে, আমিও গেছি, না গিয়ে তারা সুস্থ হয়ে গেছে এই স্যারকে ফলো করে, কিন্তু আজকে আসতে বলেছি তাও আসেনি। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার যত্ন করবেন, মাঝে মধ্যে একদিন হলে এখানে আসবেন, এখানে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা শেয়ার হয়, ওটা আপনার কাজে লাগবে ভাই। এখানে না আসার কারণ হচ্ছে টাকা পয়সা খরচ হয় না, তো সেই জন্য আসছে। মানে টাকা পয়সা লাগে না তো এই জন্য আসছে না। আর যদি ডাক্তারের কাছে টাকা লিখছে, লিখে দিচ্ছে, মনে হচ্ছে ভালো হচ্ছে, আসলে কি ডাক্তারের কাছে টাকা দিয়ে চিকিৎসা করে ভালো হচ্ছি? তাহলে ওখানে দোয়াই কি জন্য, যেটা ভালো না ওটা কিছু দোয়াই কি জন্য। আচ্ছা, অনেক কথা বলেছি, শুরু করে দেবো। আস্তাগফিরুল্লাহ, 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। সূরা ইখলাস পড়বেন 3 বার, বিসমিল্লাহির রহমানির রহিম সহ। দরুদ ইব্রাহিম একবার পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আজকের মতো আনুষ্ঠানিকভাবে শেষ। গোটা ভিডিও চলে যাচ্ছে, সবাই ভিডিও নিয়ে নেন। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো না যে কালকে আসতে থেকে রাস্তা থেকে চলি